Assalamualaikum. Competency based training CBT and A trainer per training এর আজকে তৃতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে। আশা করি সবাই ভালো আছে। আমি ডক্টর শেখ আবু রেজা, রিটায়ার্ড ডাইরেক্টর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং টিবেট ট্রেনার। শুরুতে আমরা একটা কাজ করতে পারি যে গতদিন যে ক্লাসটা হয়েছে সেই ক্লাসের অবস্থা কি, মানে বোঝা গেছে কিনা, সবাই কি বুঝতে পেরেছি ক্লাসগুলো? গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি আমরা সেগুলো কি বোঝা যাচ্ছে? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা একটা কাজ করি, সিবিএলএম কি প্রিন্ট করতে পেরেছি? জি স্যার, সিবিএলএম পেয়ে যাবো স্যার হাতে। ঢাকাতে সিলেটে চলে আসবে কুরিয়ারে কালকে হোক স্যার। আচ্ছা, না অন্যরা কারো কাছে কি আছে? যদি থাকে আমরা একটা কাজ করি, এই যে 21 নম্বর পেজ, 21 নম্বর পেজে কিছু প্রশ্ন দেয়া আছে, প্রশ্নের উত্তর। অর্থাৎ আমরা যে সিবিএলএমটা নিয়ে কাজ করছি আজকে, যেটা আগের দিনের মতনই, সেটা ওয়ার্ক ইফেক্টিভলি উইদিন বাংলাদেশ টিবেট সেক্টর। অর্থাৎ এটা 1 নাম্বার যে ইউনিট এই কোর্সের জন্য, ট্রেনার কোর্সের জন্য 1 নম্বর ইউনিটের আমরা কেবলমাত্র 1.1 এ আছি। অর্থাৎ ইনফরমেশন শীট যেটা 1.1, সেখানে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা ছিল টিবেট টার্মিনোলজি নিয়ে কথা বলেছি। তারপরে যেটা কথা বলেছি, কিছু কমন টার্ম ছিল সিবিটি সিস্টেমের, সেটা নিয়ে কিছুটা কথা বলেছি। আমরা মনে হয় পলিসি নিয়ে কথা বলেছি এবং কিছু অ্যাক্ট নিয়ে আমরা কথা বলবো। একটু দেখে নিতে চাই, এই যে 1.1 এ যে 21 নম্বর পেজ, সেখানে বলা আছে যে সেলফ চেক। সেলফ চেক বলতে বোঝাচ্ছে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ সিবিএলএমটা যে আমরা পড়েছি, সেই পড়ার মধ্যে কিছু বিষয় আমরা বুঝতে পেরেছি কিনা, সেইখানে কিছু প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরও দেওয়া আছে। আমি একটা একটা করে প্রশ্ন করব এবং উত্তরটাও আমি এইখান থেকে পার্টিসিপেন্টের কাছ থেকে আমি আশা করব, এবং দরকার হলে সে তার যে সিবিএলএম আছে সেটা দেখেও পড়তে পারে। তো এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে, হোয়াট ডাজ টিবেট মিনস, হোয়াই ভেট, মানে দুটা কথা, টিবেট বলতে কি বুঝি এবং ভেট বলতে কি বুঝি। তো এটা আমরা এখানে যারা অংশগ্রহণকারী আছি তাদের থেকে আমি রেসপন্স চাচ্ছি, কেউ একটু দেখে বলতে পারবো? TVET means technical and vocational education and training. এটা মূলত হচ্ছে এডুকেশন এন্ড ট্রেনিংটা দিয়ে থাকে, হচ্ছে প্রোভাইড করে থাকে নলেজ এবং স্কিলের উপর। আর ভেট বলতে আমরা বুঝি ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং enables students or training to gain qualification for all types of employment. Right. এবং টিবেট uses formal, non-formal and informal education learning. Yes sir. Right, ঠিকই আছে। আচ্ছা, আরেকজনকেও বলি যে হোয়াট ইজ দ্য ফুল ওয়ার্ডস অফ দ্য অ্যাব্রিভিয়েশন NTVQF, মানে NTVQF এর ফুল মিনিংটা বা অ্যাব্রিভিয়েশনটা? National Technical and Vocational Qualification. National Technical and Vocational Qualification Framework. ফাইন। এবার আমরা একটু দেখি 3 নাম্বার প্রশ্ন যেটা রয়েছে, রাইট দ্য ডেফিনেশন অফ স্কিল। Skill is the ability or talent in the form of arts, know-how, maneuver, strategy, tactic,
experience, expertise, competences, technique, and practice. Techniques by the application of cognitive, হ্যাঁ, cognitive, তারপরে কি psychomotor, psychomotor and attitudinal learning. লার্নিং ডোমেইন। তার মানে লার্নিং ডোমেইন তিনটা, একটা হলো কগনিটিভ, একটা হলো সাইকোমোটো, আর একটা হলো অ্যাটিটিউডিনাল। টু পারফর্ম দ্য অ্যাক্টিভিটি ইন দ্য Prescribed manner for achieving desired output of this outcome within a specific time. Skill required is all level of the occupation, from lower manual jobs to highest judgmental and decision-making arena. oh, Usually, it represents the hand-on jobs mostly involve hands. স্যার এই যে পুরো জিনিসটা যে বললো, আমরা কি পুরো জিনিসটা লিখতে হবে স্কিলের ইয়ে সম্পর্কে, নাকি জাস্ট কগনিটিভ অ্যাপ্লিকেশন অফ কগনিটিভ সাইকোমোটর অ্যান্ড এডিশনাল লার্নিং এই পদ্ধতি দিতে হয়ে যাওয়ার কথা ছিল? হ্যাঁ, একাধিকভাবে দিতে হয়, যেহেতু ওপেন বুক সিস্টেম। আমি চাইলে কিন্তু বই থেকে ওই শব্দগুলো লিখতে চাইলে লিখতে পারি, অথবা আমি নিজে বুঝে যদি লিখতে পারি এটাতেও চলবে। তো আমরা সেই জায়গাটা একটু অ্যাড্রেস করলাম যে কি প্রশ্ন আছে, তার পাশে উত্তরগুলো দেওয়া আছে। বেসিক্যালি বলছে যে সেলফ চেক মানে কি, আগে আমি উত্তর দেখবো না, আগে আমি ওই বইটা যে স্টাডি করলাম, করার পরে বইয়ের ভিতর থেকে আমি উত্তর দিতে পারি, অথবা নিজে নিজে আমি লিখতে পারি। লেখার পরে আমি উত্তরগুলো মিলায় দেখতে পারি যে আমি কাছাকাছি গেছি কিনা। এই জন্য এটাকে, এই বইয়ের স্টাইলটাই এরকম যে কিভাবে আমাকে স্টাডি করতে হবে বইটার লার্নিং আউটকাম কি, তারপরে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে সে সম্বন্ধে বলা আছে, বইটা কিভাবে স্টাডি করতে হবে সে কথা বলা আছে, ইনফরমেশন শিটে কি কি থাকবে, মূলত ইনফরমেশন শিটে যা যা থাকবে ওইটাই আমরা স্টাডি করব, এবং সেটার রেসপেক্টে কিছু প্রশ্ন সেট করে দেওয়া আছে যেটাকে বলছে সেলফ চেক। নিজে নিজে এই প্রশ্নগুলো দেখতে পারি এবং তার উত্তরগুলো লিখতে পারি, এবং উত্তরের পরে উত্তর শিটটাও দেওয়া আছে, সেই উত্তর শিটের সঙ্গে কম্পেয়ার করতে পারি। এইভাবে স্টাডি করার সুযোগটা রয়েছে। তো আমরা নেক্সট 5 নাম্বার প্রশ্ন যেটা আছে, শো দ্য রিলেশনশিপ অ্যামং জব, টাস্ক এন্ড টাস্ক এলিমেন্ট, এটা কে বলবে? ইমরান বলো। ইমরান আসো। জি স্যার, হ্যাঁ বলো। আমি বলতে চাচ্ছি না স্যার, আমি একটু এটা একটু বোঝার জন্য অন্য আচ্ছা ঠিক আছে কলি আছো? জি স্যার আছি। হ্যাঁ বলো। স্যার জবটা হচ্ছে আমরা যখন মানে কোনো একটা কাজ করব, সেটা সম্পূর্ণ যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাকে হচ্ছে জব বলা হচ্ছে। এখন জবটা করার জন্য সেখানে হচ্ছে মানে কি কি জিনিস লাগছে, সেই জিনিসটাকে হচ্ছে আমরা টাস্ক বলবো, আর সেই টাস্কের ক্ষেত্রে আবার কি কি উপাদান আছে সেটাকে হচ্ছে টাস্ক এলিমেন্ট বলবো। তাহলে যদি রিলেশনের কথা বলি, রিলেশন, জি স্যার। মানে এই তিনটার মধ্যে সম্পর্ক কি? তাহলে সম্পর্ক মোটামুটি অন্যভাবে বুঝি যে একাধিক টাস্ক নিয়ে হচ্ছে জব। আমি কি বলবো স্যার? হ্যাঁ বলো। স্যার জব হচ্ছে স্যার হচ্ছে একটা ফাইনাল স্টেপ, মানে একটা জব হচ্ছে স্যার অনেকগুলো টাস্কের সমন্বয়। যখন অনেকগুলো টাস্ক, কয়েকটা টাস্ক আমি একসাথে স্টেপ বাই স্টেপ করব, তখন সবগুলো টাস্কের সমন্বয়ে একটা কাজ হবে বা জব হবে। আর একটা টাস্ক হচ্ছে স্যার কতগুলো টাস্ক এলিমেন্টের সমন্বয়ে যেটা হয় সেটা হচ্ছে স্যার একটা টাস্ক। সুতরাং টাস্ককে ভাঙলে আমি টাস্ক এলিমেন্ট পাচ্ছি, আর জবকে ভাঙলে আমি টাস্ক পাচ্ছি। ওকে, ঠিক আছে, মোটামুটি এভাবে বললে চলবে। তারপরে নেক্সট হচ্ছে 6 নম্বরে, ডিফাইন দ্য টার্ম জব ডেসক্রিপশন, জব স্পেসিফিকেশন এন্ড পার্সোনাল স্পেসিফিকেশন। মানে জবের তিনটা যে অংশ, সেই তিনটা অংশের মধ্যে বলছে প্রথম একটা হলো জবের বর্ণনা, তারপর হলো জব ডিটেইলিং স্পেসিফিকেশন যেটা, তারপরে হলো পার্সোনাল স্পেসিফিকেশন। তাহলে এটাকে ডিফাইন করার কথা বলেছে, এটাকে বলবে।
job description describes or consists of content of the job, that is what to do. In other words, the skill and technique required to be applied to do the task or the units of the work of the job. এটা হলো জবের ডেসক্রিপশনটা আর কি। আর জবের স্পেসিফিকেশন হলো টেল অ্যাবাউট দি স্কিল অ্যান্ড টেকনিক দ্যাট আর রিকোয়ার্ড টু ডু দ্য জব। Other words, the minimum skill level, achievement and ability thereof for application by the individual to be recruited for the particular job. Right. Personal specification deals with drawing up the attitude and behavior of the person engaged for doing the job. Thus, attitude and behavior are directly related to a particular environment of the job to work and deal with the field. Subordinates hired up, including the management and above all with tools and equipment and the environment of the workplace. The brief explanation of the skill definitely embodies the broader perspective of all levels and forms of skill. এটা হচ্ছে ওই তিনটা রিয়ার। ওকে, ফাইন ফাইন। আমাদের এই পুরোটাই করে লিখতে হবে তার মানে? না না না, পুরাটা না লিখলেও আমি এটা থাকবে, কিন্তু নির্দিষ্ট স্পেস দেখলেই বোঝা যাবে কতটুকু লেখা যায়। এর সঙ্গে সবটুকু না লিখলেও চলবে, 2 লাইন করে লিখলেও না। হ্যাঁ, মেইন পয়েন্টটা লিখতে চাইলে আমরা কি চাইলে যখন এক্সামে এটা থাকবে, অনেক কিছু থাকবে, হয়তোবা আমি পুরো বাংলাটা বুঝতেছি, বাংলার মধ্যে করে যদি ছোট করে লিখি সেই ক্ষেত্রে কোনো কি সমস্যা হবে নাকি? হবে, কোনো সমস্যা নেই, আচ্ছা হবে। তাহলে স্যার আমি কি আমার মতো করে একটু বলবো জব স্পেসিফিকেশন এটা কি রকম? বলো স্যার। জব ডেসক্রিপশন হচ্ছে এখানে একটা ওয়ার্কের যে কটা ইউনিট আছে, এর যে কন্টেন্ট গুলো আছে, ওইটার একটা বর্ণনা হচ্ছে জব ডেসক্রিপশনে থাকে। আর এরপর হচ্ছে স্যার জব স্পেসিফিকেশন যেটা, সেইখানে আসলে থাকে আমি যে কন্টেন্ট গুলো থাকে বা যে কাজের যে ইয়েগুলো থাকে, এই ইউনিট গুলো থাকে, ওই কাজগুলোর মানে কিভাবে স্কিল বা ওই টেকনিক গুলো অ্যাপ্লাই করব, এই গাইডলাইনটা থাকে হচ্ছে জব স্পেসিফিকেশনে। আর পার্সোনাল স্পেসিফিকেশন হচ্ছে স্যার আসলে আমি ওই কাজটা মানে কতটুকু মানে কি বলে এটাকে, ড্রয়িং অ্যাটিটিউড বা বিহেভিয়ারের যে একটা ব্যাপার থাকে। আচ্ছা, এবার আমি এনভায়রনমেন্ট একটু বলি যে পেপারে সার্কুলেশন হয় না যে বিভিন্ন কাজের জন্য, হ্যাঁ, আমার এই জবের জন্য লোক লাগবে, এট দ্য সেম টাইম যারা অ্যাপ্লাই করে জব রিকোয়ারমেন্ট তারা সিভি দেয়, তাই না? দুটার ভিতরে কিন্তু বোঝা যায় যে আমি একটা মানে জবের জন্য আমি একটা সার্কুলেশন দিলাম, তাহলে কি আছে, সেই জবটা পার্টিকুলার একটা নাম থাকতে পারে, যেমন বললাম কম্পিউটার অপারেটর, অথবা আমি বললাম যে আমার একজন অফিসারই লাগবে, কথার কথা। সে একটা আমাদের বললাম যে একজন জুনিয়র ইনস্ট্রাক্টর লাগবে, অথবা একজন ইনস্ট্রাক্টর লাগবে। তাহলে এই যে ইনস্ট্রাক্টর কথাটা বলছি, তাহলে এই ইনস্ট্রাক্টর বলতে কি বোঝায়? এখন অনেক কাজের জন্য ইনস্ট্রাক্টর হতে পারে না, সে পড়াচ্ছে, কি কাজের জন্য পড়াবে এরকম কিছু বর্ণনা 2 লাইনে লিখে দেওয়া যায়। হ্যাঁ, যে বাংলা বিষয়ের উপরে তাকে লেকচার দিতে হবে, এই লেভেলটা এরকম যে সে ইন্টারমিডিয়েট লেভেলের অথবা ডিপ্লোমা লেভেলে আমাকে এই ধরনের লেকচার দিতে হবে। এইটুকু ডিসক্রিপশন 1 লাইনে দিতে পারে, জবের নামটা দিলাম আর জবের এই সামান্য 1 লাইন আমাকে মেজর কাজটা মেনশন করে বললাম। সেকেন্ডলি, যেটা আমি যদি বলতে চাই যে না, তাহলে জবের স্পেসিফিকেশন এসে আরো ডিটেইল বলল যে তার স্কিল লেভেল কত, তার এডুকেশন লেভেল কি লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি হবে, তার এই যে মানে আমাদের টিবেটের জন্য কোনো লেভেল লাগবে কিনা, এই যে 3টা বিষয়। আমি কি স্কিলের কথা বললাম, নলেজের কথা বলতে পারি,
ইভেন আমার এই এই স্কিলের সঙ্গে আমাকে লেভেলটা মেনশন করতে পারে। তাহলে এই জায়গাটা আমাকে স্পেসিফাই করছি স্পেসিফিকেশনের মধ্যে, এই 3-4টা বিষয় আমি বলছি। ইন ফাইনালি যে অ্যাটিটিউড, যে আমার যখন সিভি জমা দেই সেখানে কিন্তু তার অ্যাটিটিউড শো করি, যে ইয়ং এনার্জেটিক এবং যে কোনো কাজে উদ্যমী আমি, সেই কাজ স্বতঃস্ফূর্ত করার ব্যাপারে মানসিক ভাবে প্রস্তুত আছি। একটা বিষয় নিশ্চয়ই এরকম বিষয় বলে না অনেক অনেক জায়গায়, তাহলে ওইটা হলো তার অ্যাটিটিউডের বিষয়। তাহলে অ্যাটিটিউডের বিষয়টাই হচ্ছে আমাদেরকে যে পার্সোনাল স্পেসিফিকেশনের কথা মেনশন করে থাকি, যে আমি এই ধরনের স্পেশালি এই কাজে অভিজ্ঞ এবং এটা আমি এ সময় ধরে কাজ করতে পারি। তো এইরকম কিছু বিষয় ওখানে মেনশন করতে পারি। যাই হোক, সমস্যা নাই, আমরা বুঝতে পারলে লেখার কিছুটা সুযোগ আমার থেকে যায়। আরেকটা এবারে বলি, হোয়াট ইজ মিন বাই আরপিএল, হোয়াই আরপিএল ইজ ইম্পর্টেন্ট, এটা কে বলবেন? আরপিএল কি, আরপিএল কেন গুরুত্বপূর্ণ? মান্নান ভাই আছেন নাকি? মান্নান ভাই আছেন? আচ্ছা, এটা কি একটু আমি বাংলাতে বলতে পারবো আরপিএলটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আচ্ছা, আর আরপিএল এর অ্যাব্রিভিয়েশন হচ্ছে রিকগনিশন অফ দ্য প্রিয়র লার্নিং। যারা হচ্ছে পূর্ব অভিজ্ঞতা আছে, সরি প্যারালাল লার্নিং, যারা পূর্ব অভিজ্ঞতা আছে কিন্তু তাদের স্বীকৃতি প্রদান করা হয়নি, তাদের জন্য হচ্ছে যে আরপিএল। দেখা যাচ্ছে যে আমাদের অনেকেই আছে হাতে কলমে অনেক কাজ জানে, কিন্তু আমাদের সেটা স্বীকৃতি পাওয়া যায় না। যদি আমরা ধরি যে জিঞ্জিরা যে ধরনের জিনিসপত্র তৈরি করা হয়, একদিন আমি যেমন বুয়েটের এক উপাচার্যের কথা শুনতেছিলাম, তখন সে বলতেছিল যে আমাদের ওইখানে যারা কাজ করে কর্মীরা, তারা শুধু হাতে কলমে কাজ করে যাচ্ছে, কিন্তু তাদেরকে কোনো সার্টিফাইড দেওয়া হয় না। এখন যখন আমরা পুঁথিগত যে বিদ্যাটা আছে আমাদের বা যেভাবে আমরা পড়ি, সেটা কিন্তু তারা সেভাবে ট্রেন আপ হচ্ছে না, তারা শুধু দেখে শিখছে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাউকে যদি সে স্বীকৃতি দেওয়া যায় যে না তুমি এই কাজটা করতে পারছো, তোমাকে এইভাবে ট্রেন করলে তুমি আরো ভালো করতে পারবা, সেই স্বীকৃতি দেওয়ার জন্যই হচ্ছে আরপিএলটা প্রযোজ্য। ঠিক আছে, বুঝাতে পেরেছি? না ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে, ভালোভাবে হয়েছে। এই বিষয়টাও তাই, আসলে রিকগনাইজেশন অফ প্রায়র লার্নিং এটা খুব ইম্পর্টেন্ট আমাদের দেশে। আমরা বুঝতে পারি, কিন্তু আমাদের এই চতুর্পাশে ঘুরলে বহু মানুষকে আমরা দেখতে পাই, তারা অসংখ্য স্কিল্ড, কিন্তু সেই সব স্কিল মানুষগুলো এমন ভাবে গড়ে উঠেছে, তাদের মানে জীবিকার তাগাদায় হয়তো সে কাজে নেমেছে এবং কাজ শিখেছে, কাজ শিখে সে এখন ভালো স্কিলড হয়ে গেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে একটা জায়গায় যে সে ওইটুকু থেমে থাকতেছে, তার উপরে ওঠার বিষয়গুলো, সুযোগগুলো তার মধ্যে তৈরি হয় নাই। এই দেশে এই ধরনের ওয়ার্কফোর্স গুলোকে বিক্ষিপ্ত ভাবে আছে, সেই ওয়ার্কফোর্স গুলোকে কি করবে, একত্রিত করা দরকার, অ্যাকোমোডেট করা দরকার। এটা করবে, এইটা যদি অ্যাকোমোডেট করতে পারে, এটা উপকার পাচ্ছে কিভাবে, কেন এটা ইম্পর্টেন্ট? বলছে যে এই ওয়ার্কফোর্স গুলোকে আমরা তাদেরকে কোনো না কোনো ভাবে আমরা একটা যদি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করি তার স্কিলের কোয়ালিটি নিয়ে, এবং তার যেটুকু অন্য যে জায়গাটা গ্যাপ আছে থিওরি বা অন্য কিছু, সেটুকুকে বলি যে তুমি এটুকু তৈরি হয়ে আসো, তৈরি হয়ে সে শিখে তারপরে তাকে যদি পরীক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়, সেই পরীক্ষার মাধ্যমে সে ওই সার্টিফাইড হতে পারে, সার্টিফিকেট অর্জন করতে পারে। সেই জন্য এই আরপিএল সিস্টেমটা। তো এখানে একটা প্রশ্ন থেকে যায় হচ্ছে যে আমাদের বাইরের দেশে তো প্রচুর হচ্ছে ম্যান পাওয়ার গুলা কিন্তু যাচ্ছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওইখানে ক্ষেত্রেও কিন্তু তারা চাচ্ছে যে আমরা যে ম্যান পাওয়ার গুলো দিচ্ছি তারা আসলে কি সার্টিফাইড কিনা। সেই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে এই আরপিএলটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। যারা হচ্ছে বাইরে গিয়ে আমাদের ম্যান পাওয়ার গুলা যারা কাজ করতে চাচ্ছে বিভিন্ন কোম্পানিতে, এখন হচ্ছে যে যেহেতু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি চিন্তা করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের অনেক কমই এতে মানুষ পাওয়া যাচ্ছে কাজ করাতে। সেই ক্ষেত্রে কিন্তু তারা ইন্টারেস্ট ফিল করতেছে যে আমাদের এখান থেকে ম্যান পাওয়ার নেওয়ার জন্য।
সেই ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে যারা এই ধরনের কাজ করতে চাচ্ছে, যারা জানে, তাদেরকে আরো বেশি করে উদ্বুদ্ধ করা। এখন ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু কারিগরি দিক থেকে অনেক দিকে আগায় যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা একটু পিছায় আছি, সেক্ষেত্রে কিন্তু আরপিএলটা মোস্ট ইম্পর্টেন্ট। এনিওয়ে যাই হোক, যেই কথাটা বলা হচ্ছে যে এই যে তাকে সার্টিফাইড করতে হবে, কিন্তু এখানে প্রশ্ন আসে তার যদি থিওরিটিক্যাল নলেজ না থেকে থাকে, সেই জায়গাটা কিন্তু এখানে কিভাবে করবে সেটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সেটা আমরা দেখবো। আমাদের যে এনটিকিউএফ এর যে ফ্রেমটা আছে সেখানে আমি দেখতে পাবো যে কিভাবে কারা কোন জায়গা থেকে এন্টার করতে পারে, হ্যাঁ, কিভাবে তাদের অ্যাকোমোডেট করেছে সেটা দেখতে পারি। হ্যাঁ, উপকারের ক্ষেত্রে দুইটা জায়গায় উপকার, হ্যাঁ, ইম্পর্টেন্ট দুইটা ব্যাপার। একটা হলো যেমন এই দেশ সে ওয়ার্কফোর্স গুলোকে যদি সংগ্রহ করতে পারে, তাহলে একটা ভালো মানে পার্সনকে নিয়ে সে তার দ্বারা দেশে অর্থনৈতিক শক্তি অর্জন করতে পারে। এট দ্য সেম টাইম যে এই সার্টিফিকেশনটা অর্জন করলো সেও কিন্তু একটা ভালো জায়গায় চাকরির একটা সুযোগ পেয়ে গেল, এবং গ্রাজুয়ালি সে যখন মনে করলো যে লেভেল 1 পাস করলে আমি এই লেভেলে চাকরি পাচ্ছি, তাহলে আমি কেন লেভেল 2 এর জন্য চেষ্টা করি না, তাহলে অন্যান্য জিনিসগুলো শিখে সে লেভেল 2 লেভেল 3 করে তার ক্যারিয়ারে, হ্যাঁ, তার প্রমোশন পাওয়ার সুযোগটা সে তৈরি করতে পারে এবং বেশি স্যালারি এবং ওয়েজেস এসে আর্ন করতে পারে। সেই জন্য এই ইম্পর্টেন্স এলো দুইজনের ক্ষেত্রে। যাই হোক, আমরা দেখলাম যে এর বাইরেও কিন্তু কতগুলো জিনিস আমরা দেখতে পারি, যে হোয়াট ইজ অ্যান অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি। হ্যাঁ, কম্পিটেন্সি এখানে কি, অকুপেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি বিষয়টা কি, সেখানে আমরা বলে মানে এখানে আরো যেটা ব্যাপার আছে, ডিস্টিংগুইশ বিটুইন সিএস এন্ড সিবিসি, এই কথাটা আসতে পারে। সিএস কি? সিএস হচ্ছে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, আর সিবিসি কি? সিবিসি কিন্তু কম্পিটেন্সি বেস কারিকুলাম। তাহলে দুটার সঙ্গে কিন্তু যথেষ্ট মিল আছে। আসলে এই যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, এটাকেই বেস করে কিন্তু কম্পিটেন্সি বেস কারিকুলাম তৈরি করা হয়। হ্যাঁ, এটা আমরা আলোচনা করেছি এবং এটা আর একটু স্টাডি করে দেখে নিতে পারবো। যাই হোক, আমি এখানে আর বেশি সময় নিচ্ছি না, কারণ আমার নেক্সট জায়গায় আমাকে চলে যেতে হবে, নেক্সট অংশে। আমরা একটু দেখি যে আমাদের কোন পর্যন্ত আমরা গেছিলাম। আমরা এখানে টিবেট চ্যাপ্টার টেকনিক্যাল এডুকেশন ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি, আমাদের টিবেটে পলিসি ইন লর যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছি। হ্যাঁ, আর হচ্ছে যে ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট পলিসি নিয়ে আলোচনা করা হয়েছে। আর একটা হচ্ছে ইকুইটি পলিসি, যে ইকুইটি পলিসি যে 5টা পলিসি আছে, সেই 5টা পলিসি নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই জায়গায় যদি আমরা সিবিএলএমটাকে যদি দেখি, তাহলে কিন্তু কিছু কিছু কথা ওর মধ্যে থেকে আরো একটু বেশি ডিটেলস কিন্তু আমাদের পড়তে হবে, জানতে হবে। হ্যাঁ, জানবো, আমরা পড়ার চেষ্টা করবো। এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমরা এইখানে যে ফিচারটা দেখাচ্ছি, সেখানে কিন্তু বলা আছে যে আইএসসি বলে একটা কথা আছে, এখানে পড়লে দেখবো একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো আমরা ইন্ডাস্ট্রিকে কিভাবে এই সব কাজের সঙ্গে সম্পৃক্ত করতে পারি। এই কাজে সম্পৃক্ত করার জন্য একটা বিষয় আইএসসি, একটা কাগজ কলম থাকলে এটা লিখে নিতে হবে যে আইএসসি জিনিসটা কি। ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, মূলত ইন্ডাস্ট্রি থেকে এক্সপার্ট গুলোকে নিয়ে এইরকম কিছু কাউন্সিল গঠিত হয়েছে, যে কাউন্সিলের মেম্বাররা ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলস এই বিভিন্ন সেক্টরে, যতগুলো সেক্টর, 12টা সেক্টর বা 13টা সেক্টর অলরেডি হয়েছে, প্রত্যেকটা সেক্টরে একটা করে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল আছে। সেক্টরগুলো কি একটু পরে আমরা দেখবো, যেমন লাইট ইঞ্জিনিয়ারিং আছে, রেডিমেড গার্মেন্টস আছে, টেক্সটাইল আছে, ইনফর্মাল ইকোনমিক আছে, এরকম অনেকগুলো সেক্টর আছে। প্রত্যেকটা সেক্টরে কিন্তু আমাদের এরকম আইএসসি গঠন হয়েছে। এই পলিসির মাধ্যমে এই ধরনের স্কিল গঠিত আরো হচ্ছে। এই স্কিল যেটা গঠিত হচ্ছে, তা মানে আইএসসি গঠিত হচ্ছে, তাদের কাজটা হলো যে এই যে সিএস তৈরি করতেছে ইন্ডাস্ট্রিতে, সেই জায়গায় তারা কোঅপারেশন করে। আবার বোর্ডে যখন আমাদের এই কারিকুলাম তৈরি করতেছে, সেখানেও দেখে যে ওই সিএস এর রেসপেক্টে কারিকুলামটা ডেভেলপড হয়েছে কিনা,
একজন মেম্বার, ওই এখানে HCDC বলে একটা ইয়ে আছে, কমিটি হয় বোর্ডে, সেখানে তারা ভূমিকা রাখে। সুতরাং সোজা কথা বলছি যে ইন্ডাস্ট্রিকে যে কোনো ভাবে হোক আমাদের এডুকেশনের সিস্টেমে লিঙ্কেজে নিয়ে আসা হচ্ছে, এবং আমরা এই এডুকেশন সিস্টেমে যা কিছুই ট্রেনিং দিচ্ছি, পড়াইতেছি, সেটা যাতে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়, স্ট্যান্ডার্ডকে এনশিওর করে, সেইভাবেই এই আইএসসি ভূমিকা রাখে, এবং ইন্ডাস্ট্রি ডিমান্ড অনুযায়ী কোর্স কারিকুলাম গুলো তৈরি হয়ে থাকে। আমরা সেটা দেখবো, এখানে এরকম জিনিসগুলো বুঝতে পারবো। আমরা সিমিলারলি কিন্তু যে এই যে ইকুইটি পলিসি বলেছি, যে কেন ইকুইটি পলিসি, সরকার কেন এটাকে গুরুত্ব দিয়েছে, এখানে কিন্তু ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসির যে 14 নম্বর চ্যাপ্টার আছে, সেই 14 নম্বর চ্যাপ্টারের মধ্যে এই ইকুইটি পলিসির কথাটা বলেছে, যে যেসব জায়গায় মানুষগুলো যে গ্রুপ অফ পিপল পিছায় আছে, তাদেরকে আমরা আমাদের মূল কর্মকাণ্ডে ফিরায় আনতে চাই, রাখতে চাই, সংযুক্ত করতে চাই। সেই ক্ষেত্রে সংযুক্ত করতে গেলে তাদেরকে প্রিফারেন্স দিতে হবে বিভিন্নভাবে, এবং সেই বিভিন্নভাবে প্রিফারেন্স দিয়ে তাদেরকে কিন্তু আমাদের মূল স্ট্রিমে নিয়ে আসছি, এবং মূল স্ট্রিমে যত বেশি মানুষকে আমরা আনতে পারবো তত বেশি আমরা ইকোনমিক্যালি স্ট্রং হব। সুতরাং একটু লেখাপড়া কম জানে তাদেরকে আমাকে ফেলে দেওয়া যাবে না। যেসব মেয়েদেরকে আগে আমরা কাজের মধ্যে আনতাম না, এখন কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিন্তু মেয়েরা কিন্তু কাজ করছে। সো এই মেয়েদের জন্য যে সুযোগ সুবিধাটা তৈরি করে দিতে হবে, সেই সুযোগ সুবিধাটা আমাদের চাকরি ক্ষেত্রে অনেক জায়গায় আছে। আমরা যদি গার্মেন্টস এর কথা বলি, মেয়েরা যদি ছোট বাচ্চা থাকে তাদেরকে কিন্তু নিয়ে যায়, ওখানে বেবি কেয়ারের ব্যবস্থা আছে, সেখানে রাখেন। তাদের মাতৃত্বকালীন ছুটির প্রয়োজন হলে সেই ছুটিটা সরকার কিন্তু এখনো বিভিন্ন ভাবে দিয়েছে। কেন দিয়েছে? ওই যে ওমেন গুলোকে আমাদের চাকরি ক্ষেত্রে, কর্মক্ষেত্রে নিয়ে আসার জন্য। ডিসেবল যারা আছে, যারা স্পেশাল নিডস আছে, বিভিন্ন চোখে কম দেখে, ব্রেল সিস্টেম ব্যবহার করে, পড়ার ব্যাপারে কানে কম শোনে, এদেরকেও কিন্তু আমরা মেইন স্ট্রিমে অনেক ক্ষেত্রে নিয়ে আসছি। প্রতিবন্ধীদের চাকরির ক্ষেত্রেও অ্যাডভান্টেজ দিয়েছে, যারা উৎসাহিত হয়। আমরা ওয়ার্কিং অ্যাডাল্ট সেন্টার যারা বলছি, যারা উঠতি বয়সী মেয়েরা, তাদের কিছু শারীরিক সমস্যা তৈরি হয় ওই মুহূর্তে, সেই ক্ষেত্রেও তাদেরকে কিভাবে সুযোগ সুবিধা দিলে তারা যাতে এই কর্মকাণ্ডের মধ্যে আসতে পারে, সেখানেও অনেক ধরনের ব্যবস্থা এই ইকুইটি পলিসির মধ্যে রেখেছে সরকার। তারপরে পিপল অফ লেস ডেভেলপমেন্ট এরিয়া, যেসব এরিয়া কম মানে ডেভেলপমেন্ট হয়েছে, সেই জায়গার মানুষগুলোকেও কিন্তু অনেক ধরনের সুযোগ দিয়েছে। আগে এক সময় মঙ্গা হতো, রংপুরে, সেই সব জায়গায় কিন্তু মানুষগুলো এখন কিন্তু আস্তে আস্তে বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়েছে। এছাড়া রুরাল কমিউনিটির যে বিষয়, সেগুলো না। তো এইসব কথাগুলো কিন্তু এই সিবিএলএমটা একটু পড়তে হবে, রাফলি একবার পড়তে হবে। পড়লে কিন্তু এই কনসেপশনটা আস্তে আস্তে অন্যদিকে যাবে। আমাদের যেহেতু সুযোগটা কম এই সেশনগুলো নিয়ে এই ডিটেলগুলো আলোচনা করার, সেই জন্য আমরা অনেক ক্ষেত্রে এইভাবে ডিটেল করতে পারি না। মেইন কি পয়েন্টগুলো বলেছি, এবং সেই জায়গাটা আবার ধরা দিচ্ছি যে কিভাবে আমাকে যেতে হবে। আমার খেয়াল রাখতে হবে যে আমি যদি 360 ঘন্টার এই কোর্সটা আমাকে কিন্তু 36 ঘন্টায় সম্পন্ন করতে হবে। তাহলে এই যে বাকি যে সময় লাগবে বলছে, এই কোর্সের ডিজাইনে করে বলেছে, তাহলে সেই কোর্সটা কি হবে, যে বাকি টাইমটা যখন বাসায় ফ্রি থাকি আমাকে 2-4-5 ঘন্টা কিন্তু স্টাডি করতে হবে। স্টাডি বলতে আমার রাফলি রিডিং দিলেই হবে। তারা কিন্তু অনেক সুবিধা রেখেছে, যে না, আমাকে পরীক্ষার সময় বই ওপেন বুক সিস্টেম করেছে, কিন্তু বইয়ের ভিতরে কোথায় যে কাজটা লেখাটা আছে, সেটা যদি একবার না পড়ি, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে এই জিনিসটা বোঝা যাবে না। এই জন্য আমি অনুরোধ করব যে এটা একটু পড়তে হবে। আমরা অ্যাক্টের কথা যদি বলি, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট, তার মানে এখানে কিন্তু আইন হয় কখন? সংসদের থেকে আইন পাস হয়, তাই না? কখন হয়? আসলে কিন্তু এর আগে যেটা পলিসি দেখলাম, পলিসি পাস হয় আগে, তারপরে কিন্তু তার রেসপেক্টে অ্যাক্ট তৈরি হয়। তো আমাদের এখানে যে অ্যাক্টের কথা আমরা এখন বলছি, যে অ্যাপ্রেন্টিসশিপ যে অ্যাক্ট, সেই অ্যাক্টটা কিন্তু আমরা এটা কত 32 নম্বর পেজে মনে হয়, তাই তো? সিবিএলএম 32 নম্বরে পেজে আছে। এই অ্যাক্ট কিন্তু ব্রিটিশ আমলের থেকে কিন্তু ছিল, একদম ব্রিটিশ আমলে 1850 সালে এই ধরনের অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট ছিল, এবং এই 1850-এর পরে অনেক পরে আরো একটু মডিফাই হয়ে আসছে 1962 সালে, এবং
সেটা পাকিস্তান আমলের কথা। তারপরে যেটা বাংলাদেশে লেবার অ্যাক্ট হয়েছে সেটা হলো 2006। আমরা এই যে লেবার অ্যাক্ট 2006 যেটা হয়েছে সেখানে কিন্তু আমাদের এই অ্যাপ্রেন্টিসশিপের কথা বলা আছে। অ্যাপ্রেন্টিসশিপটা কেমন হবে এটা কিন্তু একটা আগে মানে ইচ্ছা করলাম আমি একজন লোককে কাজের মধ্যে যুক্ত করে দিলাম, নো। এইখানে কিন্তু একটা সুনির্দিষ্ট করে বলা আছে যে তাকে যে কাজের জন্য সংযুক্ত করা হবে সেইখানে কত সময় ধরে ট্রেনিং দেওয়া হবে, একেবারে পরিষ্কার ব্যাপার লেখা আছে। দ্য লেংথ অফ ট্রেনিং সেটা কেমন, টাইপ অ্যান্ড অ্যামাউন্ট অফ রিলেটেড ইনস্ট্রাকশন, অর্থাৎ কত সময় কি ধরনের হবে এবং রিলেটেড ইনস্ট্রাকশন এই কি ধরনের ইনস্ট্রাকশন হবে সেগুলো মেনশন করা আছে। এবং সুপারভিশন অফ অ্যাপ্রেন্টিসকে খালি নিয়োগ দিলেই হবে না, তাকে সুপারভাইজ করতে হবে যে যেভাবে কাজ করার কথা সেটা প্রপারলি সে করছে কিনা, এই ডিটেলটা তাকে সুপারভাইজ করার একটা ব্যবস্থা রাখতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট রেশিও অফ অ্যাপ্রেন্টিস টু রেগুলার ওয়ার্কার। আমি একজনের এগেনস্টে আমি দেখা গেল 10 জন মানুষকে হেল্পার হিসেবে রেখে দিলাম, নো। একজন ওয়ার্কার একজনকেই হয়তো সে কাজ করতে পারে, অথবা রেশিও অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট রেশিও অনুযায়ী অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ দিতে হবে। অ্যাপ্রেন্টিস সিলেকশন অ্যান্ড রিক্রুটমেন্ট প্রসিডিওর একটা রাখা হয়েছে, অর্থাৎ কিভাবে সিলেক্ট করব, আমি সার্কুলেশন দিয়ে আমার এই ইন্ডাস্ট্রির জন্য এতজন অ্যাপ্রেন্টিসশিপ লাগবে এই কাজের জন্য, তখন সেইভাবে যেভাবে সিলেকশন করার প্রসেস আছে সেই জায়গাটা একটা গাইডলাইন দেওয়া আছে, সেই অনুযায়ী আমি অ্যাপ্রেন্টিস সিলেক্ট করবে এবং তাকে রিক্রুট করব। রিক্রুটের ক্ষেত্রে কিছু নিয়ম কানুন আছে যাতে এরা ডিপ্রাইভ না হয়, তারা জানি কাজ করার মাধ্যমে কিছু পয়সা উপার্জন করতে পারে এবং সত্যি সত্যি জানি সে স্কিল হতে পারে, তার সব ব্যবস্থা এখানে রাখা হয়েছে এই অ্যাক্টের মাধ্যমে। তো আমি মনে করি এটা একটা লেবার অ্যাক্ট, এটা খুব ভালো একটা বিষয়, আমাদের স্কিল ম্যান পাওয়ার তৈরির ক্ষেত্রে এটা একটা ভালো ভূমিকা রেখে থাকে এবং রাখবে, আরো সামনে রাখবে। আমরা একটু দেখি এর বাইরেও যে অ্যাক্ট গুলো আছে। আমরা বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ডের একটা অ্যাক্ট আছে, এখানে কয়েকটা পয়েন্ট আমি মেনশন করছি। এখানে পার্টিকুলারলি দেখা যায় 1967 সালে প্রথম এই টেকনিক্যাল এডুকেশন অ্যাক্ট হয়েছে বিটিভির জন্য, এবং পরবর্তীতে বেশ অনেক পরে 2018 সালে এই, তার মানে কিন্তু এই যে অল্প কিছুদিন আগের কথা, এই অ্যাক্ট অ্যাকচুয়ালি ছিল না, এই 2018 সালে এটা মডিফাই হয়ে নভেম্বর 14-তে এই অ্যাক্টটা বিটিভিতে হয়েছে। এটা আমরা একটু জানি যে 2018 সালে নভেম্বরের 14 তারিখে আমাদের বিটিভি অ্যাক্ট এসেছে। বিটিভি মানে কি? কারিগরি শিক্ষা বোর্ড। এর কাজ কি? কাজ হচ্ছে সে ম্যানেজ করবে, অ্যাক্রেডিটেশন করবে এবং কন্ট্রোল করবে টিবেটকে। তাহলে টিবেটকে ম্যানেজ করা তার কাজ। টিবেট অ্যাক্রেডিটেশন তার মানে কোন কোন প্রতিষ্ঠান কোন কোন কোর্স চালাবে, তারা এই কোর্স চালাতে পারবে কিনা এই স্বীকৃতিটা দেবে বোর্ড। বোর্ড যদি তাকে অ্যাক্রেডিটেট করে, অ্যাপিলেট করে, তাহলে সে কোর্স চালাতে পারবে, কারণ সেই ক্ষেত্রে তার স্ট্যান্ডার্ড সুযোগ সুবিধা তার থাকতে হবে, সে তার ভালো ইনফ্রাস্ট্রাকচার থাকতে হবে, তার ট্রেন্ড ম্যান পাওয়ার থাকতে হবে, তার ম্যানেজমেন্ট কমিটি থাকতে হবে, তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট থাকতে হবে। এইগুলো সবই দেখে তারা এই অ্যাক্রেডিটেশন দিয়ে থাকে এবং তাকে কন্ট্রোল করতে হবে, কখন রেজিস্ট্রেশন করবে, কখন পরীক্ষা দিবে, কখন কি করবে, সবকিছু তারা এই অ্যাক্টের মাধ্যমে এই কন্ট্রোলগুলো কিন্তু বোর্ড করে থাকে। ডিটারমাইনিং দ্য টিবেট কোর্স, ডেভেলপিং কারিকুলাম অ্যান্ড প্রিপেয়ারিং সিলেবাস। তাহলে এরা টিবেট কি কি কোর্স আমাদের চলতে পারে, নতুন নতুন অনেক কোর্স কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আমাদের ডিপ্লোমা কোর্স মানে 34টার মতন আছে, আমরা পরবর্তীতে দেখব মোর দ্যান 300-এ আমাদের এই বিভিন্ন শর্ট কোর্স গুলো আছে। এবং আমাদের যেসব এখন যে এনটিভিকিউর আন্ডারে যে কোর্স গুলো আছে, সিবিটি কোর্স, সেগুলো তারা গ্রাজুয়ালি এরকম নতুন নতুন কোর্স তারা ডিটারমাইন করছে এবং অ্যাডাপ্ট করতেছে এবং ডেভেলপ করতেছে। তার জন্য কারিকুলাম এবং সিলেবাস, ওই কারিকুলাম এর মধ্যে সিলেবাসটাও প্রিপেয়ার হচ্ছে। প্রিপেয়ার বুকস অ্যান্ড লার্নিং ম্যাটেরিয়ালস অ্যাকর্ডিং টু দ্য বোর্ড কারিকুলাম, এবং সেই বোর্ডের যে কারিকুলাম সেই অনুযায়ী আমাদের বই তৈরি করতেছে অথবা লার্নিং ম্যাটেরিয়ালস, এই যে আমরা বললাম সিবিএলএম তৈরি হচ্ছে। কন্ডাক্ট
এক্সামিনেশন, অ্যাসেসমেন্ট, ডিটারমাইনিং ফিস, তারপরে রেজাল্টস, পাবলিকেশন অ্যান্ড সার্টিফিকেশন অফ টিভেট। এবং একইভাবে আমরা কিন্তু পরীক্ষা কন্ডাক্ট নিচ্ছি বা অ্যাসেসমেন্ট কন্ডাক্ট করছি, তারপরে তার জন্য কোন কোর্সের জন্য কত ফি হওয়া উচিত, হ্যাঁ, সেগুলো নির্ধারণ করছে, কত পরীক্ষার ফি হবে, এবং রেজাল্ট, পরীক্ষার পরে রেজাল্ট পাবলিশ করার ব্যাপার যেটা প্রচলিত নিয়মে সেগুলো হচ্ছে, এবং সার্টিফিকেশন, আমরা এখানে এই কোর্স কমপ্লিট করার পরেই দেখা যাবে যে সঙ্গে সঙ্গে অনলাইনে আমার সার্টিফিকেট পাওয়া যায় এবং উইদিন 1 মান্থ আবার আমাদের কাছে চলে আসে সার্টিফিকেশন। এগুলো সব বোর্ড কন্ট্রোল করে এই অ্যাক্টের মাধ্যমে। অর্থাৎ বাংলাদেশ সরকার তাকে এই অধিকার দিয়েছে, এই কাজ করার ক্ষমতা দিয়েছে। স্টুডেন্ট অ্যাডমিশন ইন বিটিবি accredited Tibetan Institute organization and developing rules and regulation for inter-organizations, students and trainees trainee transfer. তো এখানে এখনো একই ব্যাপার যে আমাদের কখন অ্যাডমিশন হবে সেই অ্যাক্রিডিয়েটেড যে টিবেটান ইনস্টিটিউট গুলো সেগুলো দেখার দায়িত্ব দেওয়া আছে। তারপরে সেই রুলস রেগুলেশন গুলো মেনটেন করে ইন্টার অর্গানাইজেশনের মধ্যে স্টুডেন্ট গুলো যদি ট্রান্সফার করার প্রয়োজন হয় সেই কাজগুলো তারা করে। তো আমাদের এরকম 4-5টা পয়েন্ট যদি আসে তাহলে লিখলেই যথেষ্ট। আমরা এখানে অ্যাক্ট গুলো আছে, তাহলে আমরা জানলাম যে 1.1-2 যে আমরা এই ধরনের পলিসি এবং অ্যাক্ট গুলো আমরা আছে দেখেছি, এখান থেকে চাইলে আমরা দেখতে পারবো। এখানে NSDA অ্যাক্ট, NSDA ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটি অ্যাক্ট, এটাও কিন্তু 2018 সালে, এটা হচ্ছে অক্টোবর, ওইটা হচ্ছে নভেম্বরে। অ্যাক্ট যেটা হচ্ছে NSDA অ্যাক্ট যদি বলে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখানে অনেকগুলো পয়েন্ট আছে, কয়েকটা পয়েন্ট আমাকে দিলেই হবে। তার কাজ হচ্ছে এই NSDA টা কোথায় অবস্থিত? তেজগাঁয়। এটা হেডেড বাই প্রাইম মিনিস্টার। আমি বলছি এটা বড় অর্গানাইজেশন এবং এখানে কিন্তু সারা বাংলাদেশে 23টা মন্ত্রণালয় সবাই কিন্তু যুক্ত। সুতরাং তাকে এই যে সেন্ট্রালি কন্ট্রোল করার জন্য একটা বড় বডি, এর জন্য তারা বলছে পলিসি তারা এই প্রিপেয়ার করবে, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি প্রিপেয়ার করা হলো তাদের দায়িত্ব, স্ট্র্যাটেজি করা এবং অ্যাকশন প্ল্যান ওই পলিসি অনুযায়ী তারা নিয়ে থাকবে। কোঅর্ডিনেশন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যাক্টিভিটিস ফর প্রিপেয়ারিং কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেসব কি পারফরমেন্স ইন্ডিকেটর আছে প্রত্যেকটা সেগুলোর সঙ্গে কোঅর্ডিনেট করবে, সেটা মনিটরিং করবে, সেই অনুযায়ী কাজ হচ্ছে কিনা। ইউনিক ট্রেনিং কারিকুলাম এখানে আমাদের করবে, দেয়ার ইমপ্লিমেন্টেশন অ্যান্ড ডেভেলপ স্কিল হিউম্যান রিসোর্স অ্যাকর্ডিং টু দ্য নিডস অফ ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল মার্কেট। তার মানে বলছে যে এই যে আমাদের যত এই স্কিল ট্রেনিং এর ব্যাপারে কিন্তু আলটিমেটলি NSDA কাজ শুরু করেছে এবং করবেও সামনে। বোর্ডও যেমন করবে তেমনি NSDA কিন্তু এইসব কোর্স মানে যেটা এই যে এই NTBTF এর আওতায় যেসব CBT ট্রেনিং হয় এবং এইখানে লেভেল 1, লেভেল 2 ইত্যাদি কোর্সগুলো কারিকুলাম সহ এভরিথিং তারা কন্ট্রোল করবে। পাবলিশ দ্য ইনফরমেশন, এবং যারা শুধু তৈরি করবে না, তারা কিন্তু দেশে বিদেশের ডিমান্ড অনুযায়ী, অর্থাৎ নতুন নতুন কোর্স তারা এখানে অ্যাডাপ্ট করবে। পাবলিশ দ্য ইনফরমেশন রিলেটেড টু দ্য নিডস অফ দ্য ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল লেভেল মার্কেট, এবং এই দেশে এবং বিদেশে যেসব লেবার মার্কেটে অনুযায়ী যে ইনফরমেশন, অর্থাৎ আমাদের কাজে এতগুলো লোক লাগবে, দেশে ইন্ডাস্ট্রিতে এতজন লোক লাগবে, বিদেশে এরকম লাগবে লোক, সেগুলো কিন্তু সেই ইনফরমেশন গুলো পাবলিশ করার দায়িত্ব কিন্তু NSDA এর উপরে ন্যস্ত হয়েছে। রিকগনিশন অফ প্রায়র লার্নিং রিগার্ডলেস দিস অ্যাক্ট হোয়ার অ্যাপ্লিকেবল, এবং এই প্রায়র লার্নিং এর বিষয়টাকেও তারা অপারেট করবে যেখানে প্রয়োজন হবে। সুপারভাইজিং অ্যান্ড monitoring the skills related project and program, যেখানে স্কিল রিলেটেড প্রোগ্রাম আছে সেগুলোকে সুপারভাইজ করা, মনিটর করা এদেরও দায়িত্ব। পারফর্ম নেসেসারি অ্যারেঞ্জমেন্ট ফর ডেভেলপিং কোয়ালিটি অফ ট্রেনিং, সার্টিফিকেশন অ্যান্ড ম্যানুয়াল রিকগনিশন। তারপরে আছে কনস্টিটিউট ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল, ওই যে একটু আগে যে বললাম যে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গঠন করার দায়িত্ব ও কিন্তু NSDA এর উপরে বর্তায়। প্রোভাইড নেসেসারি সাপোর্ট, এবং এই স্কিল কাউন্সিল গঠন করার জন্য যেসব সাপোর্ট দরকার সেটাও কিন্তু আমাদের NSDA প্রোভাইড করবে।
অলরেডি তারা এগুলো করছে। এক্সটেন্ডেড দ্য ইন্ডাস্ট্রি লিঙ্কেজ বাড়ানোর ব্যবস্থাটা তাকে করতে হবে। ইনিশিয়েট এনি আদার স্কিল ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস ইন ওন কনসিডারেশন and perform any other responsibility as per instruction of government and governing body. এখানে যে গভর্নিং বডি আছে অথবা সরকার টাইম টু টাইম যেটা প্রয়োজন মনে করে যেসব রেসপন্সিবিলিটি তাদের উপর দেবে এনএসডি এর উপরে, তারা এই কাজগুলো করবে। তাহলে এটা কিন্তু একটা হাইয়েস্ট বডি, অনেক বড় একটা বডি। তো পরীক্ষা সাধারণত অনেক দুই এক সময় আমরা দেখেছি এনএসডি এর অ্যাক্ট সম্বন্ধে পরীক্ষা আসে, তখন আমরা এখান থেকে দেখে আমরা দিতে পারবো। আর যদি বোর্ডের অ্যাক্ট থাকে তাহলে ওই এই দুটো থেকেই আসে। বেশিরভাগই দুই এক সময় যেটা এ পর্যন্ত আসছে বেশিরভাগই দেখা গেছে এনএসডি এর যে অ্যাক্ট, এরকম কয়েকটা অ্যাক্ট 5-6টা অ্যাক্ট এখান থেকে তুলে দিলে হবে। আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। সেটা হচ্ছে যে এনএসডি তেজগাঁয়ের হেড অফিস? তেজগাঁয়? জি হ্যাঁ, হেড অফিস হলো ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট অথরিটির হেড অফিস হলো তেজগাঁয়। এটা এখন টেম্পোরারি ওখানে যে একটা টেলিফোন সংস্থার একটা ট্রেনিং সেন্টার ছিল, সেখানে এখন দোতলায় এটা অবস্থিত আছে, বাট সেটা খুবই টেম্পোরারি আছে। খুব তাড়াতাড়ি তাদের নিজস্ব বিল্ডিং হয়ে গেছে আগারগাঁয়, সেই আগারগাঁয় এটা শিফট হয়ে যাবে এবং সেখানে তাদের ম্যান পাওয়ার নতুন করে রিক্রুট হবে এবং সেটা হলো ফুল প্লেজেড যখন কাজ করবে এবং খুব তাড়াতাড়ি তারা ফুল প্লেজেড এই বছরই কাজ শুরু করবে, তখন কিন্তু প্রচুর এই এই স্কিল ম্যান পাওয়ার দরকার। তারা কিন্তু ইতিমধ্যে এইরকম যে অ্যাসেসর পুল তৈরি করেছে, অর্থাৎ যারা এখানে ইতিমধ্যে সার্টিফাইড হয়েছে তারা আবার ওখানে পরীক্ষা দিয়ে অ্যাসেসর পুলে সংযুক্ত হয়ে গেছে, তাদেরকে দিয়েও তারা অনেক কাজ করাবে। আমরা মনে করছি যে সামনে অনেক ধরনের কাজ এনএসডিএ দিবে, সেই জায়গা থেকে এখন যারা ট্রেনিং নিয়ে আগায় রয়েছে তারা অ্যাডভান্টেজ পাবে। আরেকটা হচ্ছে যে কি পারফরম্যান্স ইন্ডিকেটর, এইটা একটু জানতে চাচ্ছিলাম। কেপিআই? হ্যাঁ, কি পারফরম্যান্স ইন্ডিকেটর বলতে মেইনলি যেটা বলছে যে প্রত্যেকটা কাজের এখানে বলছে কি কোঅর্ডিনেশন, মনিটরিং and evaluation of activities for performing key performance indicator, unit training curriculum and their implementation to develop skill human resource according to the needs of domestic and international labor market. তার বলছে যে মেইন কথাটা বলছে যে দেশে এবং বিদেশে যে ধরনের ম্যান পাওয়ার প্রয়োজন আছে সেই যে ম্যান পাওয়ারকে আমরা তৈরি করব, তাহলে প্রত্যেকটা আলাদা আলাদা কাজের জন্য কিন্তু এক এক ধরনের পারফরমেন্স দরকার, তাই না? যদি আমি মানে অপারেটর তৈরি করি তাহলে এই অপারেটরের পারফরমেন্স কেমন হওয়া উচিত। আরেক ধরনের কুক তৈরি করব, কুক তৈরি করতে গেলে তাহলে তার পারফরমেন্স কি হবে, সেই যে পারফরমেন্স করতে গেলে আমরা বলছি কি এইখানে যেমন এলিমেন্টস বললাম, এলিমেন্টস এর পাশে আমরা কি বলছি, পারফরমেন্সের কথা বলেছি না? আমরা যখন সিএস নিয়ে আলোচনা করলাম, সেই সিএস এ প্রত্যেকটা ইউনিট নিয়ে কথা বলেছি, সেই ইউনিটের সঙ্গে কিন্তু কি রেখেছি যে আমরা কি কি এলিমেন্টস থাকবে ওই ইউনিটে, তার সঙ্গে পারফরমেন্স ক্রাইটেরিয়া রেখেছি না, যে ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া কেন, কোন ধরনের নলেজ লাগবে, কোন ধরনের স্কিল লাগবে, কোন ধরনের অ্যাটিটিউড থাকবে, সেটাই কিন্তু তার পারফরমেন্স ক্রাইটেরিয়া। এই পারফরমেন্সের মধ্যে কোন কোন বিষয়টা আসা উচিত এই ইন্ডিকেশনটা থাকতে হবে। সেই কি পারফরমেন্স ইন্ডিকেটরটা ওই এক একটা স্কিল ওয়ার্কের জন্য নির্ধারণ করাটা হলো তাদের বিষয় এবং সেইভাবে কোর্স কারিকুলাম হতে হবে এবং সেইভাবে তারা মনিটর করবে যে কি পারফরমেন্স আমরা সেট করেছি ইন্ডিকেটর সেই জায়গায় তারা পৌঁছাইছে কিনা, সেই লেভেলে তারা পৌঁছাইছে কিনা, ওই পারফরমেন্স ক্রাইটেরিয়াটাকে তা জাজ করতে পারবে। এখন কি বোঝা গেছে কিছুটা কথা? জি, এটার জন্যই হচ্ছে অপারেশনাল স্পেসিফিক কম্পিটেন্সি দরকার। হ্যাঁ। আচ্ছা, আমরা এবার সামনে আসি। আমরা বলছি যে এখানে একটু দেখি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়, সেটা কি এনটিভিকিউএফ যেটা বলেছি তার একটা কি একটা লেভেল ডেসক্রিপ্টর বলছি, ফ্রেমওয়ার্কটা দেখাইছি, টোটাল ফ্রেমওয়ার্ক, আর তার সঙ্গে কি বলছি লেভেল ডেসক্রিপ্টর।
অর্থাৎ এইখানে কিন্তু আমাকে কতগুলো এই ফ্রেমওয়ার্কের মধ্যে কি দেখাচ্ছে, এইখানে কিন্তু লেভেল বলছে এনডিকিউপে, আর এইখানে বলছে এডুকেশন সেক্টরের কথা বলছে, আর এইখানে যে জিনিসটা বলছে সেটা কি, সেটা হলো জব ক্লাসিফিকেশন, অর্থাৎ জব অনুযায়ী এটা মেনশন করেছে। তাহলে এই ফ্রেমের মধ্যে যে কথাটা রেখেছে, প্রথমে দেখা যাক এই যে এনটিভিকিউএফ 1 থেকে 6, তাহলে এই ফ্রেমওয়ার্কের লেভেল কয়টা? 1 থেকে 6টা লেভেল, মানে আমাদের দেশে স্কিল লেভেল এই পর্যন্ত 6টা ইনিশিয়ালি, তার সঙ্গে এডিশনালি আরো 2টা লেভেল রয়েছে। আমরা বারবার বলছিলাম আরপিএল এর কথা, সেখানে বলছি যে কি হচ্ছে, কিছু মানে লেখাপড়া জানে না, অক্ষর জ্ঞান নাই, যার হিসাব করা জানে না, এই ধরনের কিছু মানুষ আছে, কিন্তু তারা স্কিল, তারা কাজ করার দক্ষতা তাদের আছে। তাদেরকে যদি আমাদের মূল স্ট্রিমে আনতে হয় তাহলে কিভাবে আনবো? আমাদের কিন্তু লেভেলের ক্ষেত্রে বলা আছে এই এনটিভিকিউএফ লেভেল, সেখানে মিনিমাম তাকে ক্লাস 8 পাস হবে, 8 পাস না হলে সে এনটিভিকিউএফ লেভেল 1 এ ঢুকতে পারবে না, এই এনএসসি সার্টিফিকেট সে পাবে না। তাহলে যারা লেখাপড়া জানে না, যাদের এই পুয়োর টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারে নাই, হ্যাঁ, অক্ষর জ্ঞান নাই, তাদেরকে আমরা কিভাবে স্ট্রিমে আনবো? তাদেরকে বাদ দেওয়া যাবে না। তখন বলা হয়েছে যে তাকে হ্যাঁ সুযোগ আছে, সে প্রিভব 1 এবং প্রিভব 2 নামে 2টা কোর্স রেখেছে, সেখানে ওই যে মিনিমাম নলেজ থিওরি মিনিমাম স্কিল অ্যাটিটিউড ওখানে সেট করা আছে, ওই কারিকুলামের মধ্যে দিয়ে দেওয়া আছে। ওইটা তারা দেখে ওই অনুযায়ী তারা প্রস্তুত হবে এবং ওই অনুযায়ী তারা পরীক্ষা দেবে, দিয়ে তাদেরকে আমরা মূল স্ট্রিমে নিয়ে আসব। বোঝা গেছে কি? তাহলে আগে আমি স্কিল লেভেল 1 পাবো না যদি না আমার প্রিভব 1 আর প্রিভব 2 না থাকে, তাহলে কিন্তু আমি লেভেল 1 এ ঢুকতে পারছি না, যারা একেবারেই লেখাপড়া জানে না তাদের ক্ষেত্রে বলছি। আর যারা মিনিমাম 8 পাস আছে সে লেভেল 1 এ সরাসরি ঢুকতে পারছে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের লেভেল কয়টা বলবো তখন? লেভেল 1 থেকে লেভেল 6 এনটিভিকিউএফ লেভেল 1, হ্যাঁ 6টা, এবং তার সঙ্গে অতিরিক্ত 2টা আছে প্রিভব 1 এবং 2, যারা কম লেখাপড়া জানে, হ্যাঁ, এবং যাদের জ্ঞান নাই তাদের ক্ষেত্রে এই সুযোগটা। একটু ক্লিয়ার? তারপরে ফ্রেমওয়ার্কের মধ্যে আর যেটা বলছে এখানে ভোকেশনাল এডুকেশন কি, এই যে বলছে এনএসসি 1 যে লেভেল 1 এর জন্য, তাদেরকে আমরা বলছি জব ক্লাসিফিকেশনে বলছি তাকে কি বলছি? বেসিক ওয়ার্কার। তাহলে আমার যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে যে হ্যাঁ আমাকে স্কিলড ওয়ার্কার কোন লেভেলের, তখন আমি কিন্তু এই ফ্রেমওয়ার্ক থেকে দেখতে পাচ্ছি লেভেল 4। অর্থাৎ লেভেল 1 হলে বেসিক ওয়ার্কার, লেভেল 2 হলে সে বেসিক স্কিলড ওয়ার্কার, লেভেল 3 হলে সেমি স্কিলড ওয়ার্কার, লেভেল 4 হলে স্কিলড ওয়ার্কার, তারপর লেভেল 5 হলে হাইলি স্কিলড ওয়ার্কার, লেভেল 6 হচ্ছে মিড লেভেল ম্যানেজার অথবা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পড়াশোনার ক্ষেত্রে যেটা বলছে এই ক্ষেত্রে ভোকেশনাল এডুকেশন, এখানে দেখো যে কেউ যদি ক্লাস 8 পাস করে ভর্তি হয় 9 এ, তো এসএসসি ভকে 2 বছর 9, 10 পড়ে, সেইখানে কিন্তু লেভেল 1, 2 তারা অর্জন করতে পারবে। তারপরে এইচএসসি ভকে গেলে সে লেভেল 3, লেভেল 4 সে অর্জন করতে পারবে। তারপরে তাকে হাইলি স্কিলড হলে লেভেল 5 করবে এবং লেভেল 6 করবে, ডিপ্লোমা ইকুইভ্যালেন্ট হিসাবে লেভেল 6 এখানে আসবে। এইটা হলো ফ্রেমওয়ার্ক, এটা থেকে কিন্তু পরীক্ষা একটা আসবেই। স্যার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দেওয়া আছে যে লেভেল 6 এর সমান, কিন্তু সেই ক্ষেত্রে কি স্যার আমরা তো ডিপ্লোমা কমপ্লিট, কিন্তু এরপরে কিন্তু আমরা তো স্কিলের এই ব্যাপারটা স্যার একটু বুঝিয়ে বলতেন যদি। ঠিক আছে, একটা হলো আমরা যেটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি সেটা হলো এডুকেশনাল সার্টিফিকেট, এডুকেশন, আমরা কিন্তু স্কিল সার্টিফিকেট পাই নাই। ওটা ডুয়েল সিস্টেম, অলরেডি এটা অ্যাডাপ্ট হচ্ছে, বিভিন্ন জায়গায় এটা চেষ্টা চলতেছে। তারা চেয়েছিল যে প্র্যাকটিক্যাল পরীক্ষার সময় তারা যারা আগ্রহী আছে তারা একই সঙ্গে লেভেল পরীক্ষাটা দিয়ে দিক। হ্যাঁ, বোর্ড এইভাবে ডিজাইন করেছিল এবং সেভাবে কিন্তু আগাচ্ছে। এবং তখন কিন্তু ওই যেমন ফার্স্ট সেমিস্টারে থাকতে সে কি করতে পারে, সে কথার কথা ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং এর একটা কোর্স সে করে ফেলতে পারে,
কম্পিউটার অপারেশনের কোর্স সে করে ফেলতে পারে। তারপরে যে সে যদি মনে করে যেমন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে একটা কোর্স লেভেল 1 কোর্স করে ফেলতে পারে ফার্স্ট সেমিস্টারে থাকতে, সেকেন্ড সেমিস্টারে যে ওইরকম আর একটা কোর্স সে করে ফেলতে পারে, হ্যাঁ, লেভেল 2। তারপরে আবার ওইটার উপরেই সে লেভেল 3 স্পেশালি যেটা একটার উপরেই সে করতে পারে। আমি যে গ্রাফিক ডিজাইনের পর লেভেল 1 2 3 4 করে করে একদম শেষ পর্যন্ত লেভেল 6 প্যারালালি আমি করে যেতে পারি। সিমিলারলি আমার সিভিলের আছে, ইলেকট্রিক্যালের আছে, এবং এখানে কিন্তু স্পেশালি মানে এবং কেউ যদি একাধিক জায়গায় যদি লেভেল 1 লেভেল 2 করতে চায় সেটাও কিন্তু সে করে নিতে পারে। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার। তো আমাদের এইখানে যে ফ্রেমওয়ার্ক দিয়েছে, হ্যাঁ, কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এই কোয়ালিফিকেশন স্কিলের ফ্রেমওয়ার্কের মধ্যে পরে আরো বাড়বে, 10টার মতন হয়ে যাবে, অর্থাৎ বিএসসি ইঞ্জিনিয়ারিং, এমএসসি ইঞ্জিনিয়ারিং, পিএইচডি সেগুলো না আসবে। আমরা এখানে আরেকটা বিষয় কিন্তু আছে, আমার যে বই যেটা আছে সিভিএলএম এর, আমরা যদি মানে ওই বই ইয়াটা দেখি 35 পেজ, সেখানে কিন্তু এনটিভি লেভেল ডেসক্রিপ্টরটা আছে। সেই ডেসক্রিপ্টরে বলা আছে লেভেল 6 এর জন্য নলেজ কি থাকবে, স্কিল কি থাকবে, রেসপন্সিবিলিটি কি, জব ক্লাস কি হবে। যেমন আমি একটু পড়ে মানে বলতে পারি, কম্প্রিহেন্সিভ, আমি ওই পেজটা এখানে আনা যায় কি, আচ্ছা না এখানে আমি সময় ব্যয় করব না, আমি দেখে নিতে হবে। এখানে কিন্তু নলেজ আমি একটু বলি যে কম্প্রিহেন্সিভ, যে অ্যাকচুয়াল এন্ড থিওরিটিক্যাল নলেজ within a specific study area with an awareness of the limits of that knowledge। সেখানে নলেজটা থাকবে কি, একজন লেভেল 6 যদি হয় তার কিন্তু কম্প্রিহেন্সিভ নলেজ থাকতে হবে ওই পার্টিকুলার বিষয়ের উপরে, সে অনেক বেশি জ্ঞান এখানে তার থাকতে হবে, আর নাহলে সেটা হবে না। এবং তার সিমিলারলি স্কিল থাকতে হবে সেরকম, স্পেশালাইজড স্কিলড হতে হবে, নর্মাল স্কিল না। এখানে তো স্কিল ওয়ার্কার মধ্যে স্কিল আছে, কিন্তু যিনি ম্যানেজ করবে, যিনি মানে সবাইকে নিয়ে চলবে, হ্যাঁ, সে কিন্তু তাকে হতে হবে স্পেশাল স্কিলড হতে হবে, আর নাহলে সে কিন্তু কন্ট্রোল করতে পারবে না। হ্যাঁ, রেসপন্সিবিলিটি কি হবে, সে একজন টিম মেম্বার হিসেবে কাজ করবে, সেই হিসাবে তার রেসপন্সিবিলিটি থাকতে হবে। সে তো সুপারভাইজার হতে হবে, সে মিড লেভেল ম্যানেজার হবে। সো তার কাজের এই বিষয়টাও এরকম। সো আমরা যদি এনটিবিকিউ লেভেল ডেসক্রিপ্টরটা দেখতে চাই সেটা কিন্তু আমরা দেখে নেব, সেখানেও কিছু কথা এখানে বলা আছে। তো এটা বেশি গুরুত্বপূর্ণ এই জায়গায়, সেই জন্য আমি এটা মেনশন করেছি। ওইটা একটু দেখে নিলেই হবে, কম গুরুত্বপূর্ণ থাকলে ওটা দেখে নিলে হবে, আমি সেই জন্য এটা এখানে আনি নাই। আরপিএল তো কয়েকবারই বলেছি, আরপিএল মিনস রিকগনাইজেশন পেয়ার লার্নিং। ইট ইজ এ প্রসেস অফ অ্যাওয়ার্ডিং credits for the competencies achieved outside of the formal accredited learning। অর্থাৎ ফর্মালি যে accredited learning সুবিধাটাগুলো আছে আমাদের দেশে, এই হোক না 1 2 3 4 ইত্যাদি যাই কিছু না পড়াশোনা করুক সেই সুযোগটা আছে, কিন্তু এর বাইরেও মানে সার্টিফিকেট অর্জন করা যায়, রিকগনাইজ করা যায়। সেই রিকগনাইজের যে প্রসেসটা সেটাই কি বলতে বলছে আরপিএল, যা একটু আগে আমরা বললাম। সেটা আসছে কোথা থেকে, ইট গিভস ক্রেডিট ফর কম্পিটেন্সিস গেইন থ্রু প্রিভিয়াস লার্নিং, আদার ট্রেনিং, ওয়ার্ক অর লাইফ এক্সপিরিয়েন্স অ্যাজ পার্ট অফ দ্য স্কিল অ্যাসেসমেন্ট। তাহলে সে এটা কিভাবে অর্জন করছে, ইট ডাজ নট এ ম্যাটার, বাট সে অর্জন করেছে। হ্যাঁ, দ্য certification under RPL carries same status of the certificate gained by the formal training in Bangladesh। অর্থাৎ আমি কেউ লেভেল 1 অর্জন করলাম, হ্যাঁ, আমাদের মানে যে ফর্মালি ট্রেনিং এর মাধ্যমে, সেই যেটা ট্রেনিং করলাম সেক্ষেত্রেও যে জিনিসটা আছে, যে আরপিএল এর মাধ্যমে করলো সেও একই মূল্য পাবে। আমি একটা এক্সাম্পল বলি, যে এইখানে যে আমার ফর্মাল ট্রেনিং, সেই ফর্মাল ট্রেনিং এ ডিজাইন করেছে কিন্তু মিনিমাম 36 ঘন্টা, যেটা আমরা বললাম যে এই মানে যদি আমি ডাইরেক্ট ক্লাস করতাম ফেস টু ফেস, প্রথম 10 দিন, তারপর 15 দিন গ্যাপ দিয়ে আবার 10 দিন, তারপর 11 দিন, এই যে ভাগ তারা করেছে, এইটা হলো ফর্মাল ট্রেনিং। কিন্তু যদি ইনফর্মাল হয়, সে যে কোনো ভাবে ওকে এই ট্রেনিং গুলো করেছে, নিজে করেছে, 5 দিন 7 দিন অন্যান্য জায়গায় কাজ করে শিখেছে, সে কি করলো, আরপিএল এর মাধ্যমে পরীক্ষা দিতে আসলো সেন্টার, তাহলে তাকে কিন্তু আমরা এই পরীক্ষা নিতে বাধ্য। কিন্তু সেই পরীক্ষা নিয়ে যদি সে পাশ করে কোনো সমস্যা নাই,
সে একদিন একটা পরীক্ষা দিল, সেই পরীক্ষায় পাশ হবে, হলেই হবে। সুতরাং এইটা কি সুবিধা আমরা পরে অন্য জায়গায় আলোচনা করব, আর পিএলএল অল্প সময়ের মধ্যে করা যায় ইত্যাদি ইত্যাদি, আমরা আরেকটা জায়গায় আছে সেইখানে কথা বলবো। This is helpful for assessing the skill status and level of skill qualification for existing workforce. এই যে আমি একটু আগে বলেছিলাম যে এক্সিস্টিং ওয়ার্কফোর্স আছে, সেই এক্সিস্টিং ওয়ার্কফোর্সের ব্যাপারে আমরা এটা হেল্পফুল হতে পারে আমাদের জন্য। হ্যাঁ, through the recognition certification, nation can calculate the skill and productivity of the workforce. সে বললো যে ন্যাশন কিন্তু চাইলে ওই সব ওয়ার্কফোর্সকে আমরা স্কিল সার্টিফিকেট দিয়ে আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিজ এর মধ্যে নিয়ে আসতে পারি। আমরা ডেটাবেজে বলতে পারি যে এতজন আমাদের স্কিল ম্যান পাওয়ার আছে। আর পারসন ইন্ডিভিজুয়ালি কি আছে, গেট বেনিফিট বাই সোশিয়াল রিকগনিশন, প্রমোশন এন্ড গেটিং হায়ার স্যালারি আর ওয়েজ। সে একটা স্বীকৃতি পেল, সে তার লেভেল 1 আছে, এই কথা বলতে পারলো, তার একটা সার্টিফিকেট আছে। সো এই সার্টিফিকেটটা ব্যবহার করে সে প্রমোশন পেতে হবে। সে যদি লেভেল 1 করে থাকে, তারপরে মনে করছে আমি উপরের জায়গায় উঠবো, তাহলে আমি লেভেল 2 করি, তাহলে আমি এখন যে জায়গায় কাজ করছি তার থেকে উপরের জায়গায় আমি কাজ করতে পাবো, কারণ আমি সেই যোগ্যতা আমার অর্জিত হয়েছে, সেইভাবে সে স্যালারিটাও পেতে পারে। হ্যাঁ, এইটাই এলো বিষয়টা। আমরা এনটিপিকিউএফ এর যে ডেটা সিস্টেম, সেই ডেটা সিস্টেমটার কথা এখানে বলেছে যে আমরা বিভিন্ন ভাবে এই ডেটাগুলো সংগ্রহ করি, যাতে ওই ডেটা থেকে আমরা বুঝতে পারি কি পরিমাণে লেভেল স্কিল ওয়ার্কার আমাদের আছে, কোন কোন কাজের জন্য সে উপযোগী, কি ধরনের কাজ করার মতন সুবিধা আছে, আমাদের অন্যান্য জায়গায় কিরকম ইন্ডাস্ট্রিতে ডিমান্ড আছে, সুতরাং ডিমান্ডের সঙ্গে কি ল্যাবস গ্যাপস আছে সেটা আমরা বুঝতে পারবো। ডিমান্ড অনুযায়ী যদি আমার স্কিল ম্যান পাওয়ার শর্ট থাকে, তাহলে আমি আবার ওইভাবে বিভিন্ন ট্রেনিং করায় আমরা তাদেরকে এই ইন্ডাস্ট্রিতে ইনভলভ করতে পারবো, সেটা দেশে এবং বিদেশে। হ্যাঁ, তো এই ডেটাবেস থাকলেই কেবল এটা সম্ভব। আমরা একটু এখানে অনেকগুলো বলা আছে যে ফর্মাল ট্রেডিশনাল টিবেট কোর্স কি কি আছে। আমরা যদি একটু পেজ নাম্বার একটু সামনে যাই, অর্থাৎ এটা বাদ দিয়ে পরে যাই, কি কি ফর্মাল কোর্স আছে 1.1.3, এটা পেজ নাম্বার 43 তে আমরা জাস্ট এটা দেখি, এটা নিয়ে বিষয় কিছু না, জাস্ট একবার আমরা দেখব যে এখানে কি কি কোর্স আছে। ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন আছে, টেকনিক্যাল এডুকেশন ডিপ্লোমা ইন টেকনিক্যাল 3টা ট্রেডের উপরে হয়। আমরা যে বলতেছি যে টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, যে জায়গায় আমাদের ফাইনাল যে অ্যাসেসমেন্টটা হবে আমরা বলেছি, এবং 5 দিন ফেস টু ফেস যে ক্লাসটা হবে সেটা আমাদের ওই যে তেজগাঁয়ে অবস্থিত টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, যেই জায়গায় ডিপ্লোমা ইন টেকনিক্যাল এডুকেশন দেয়, যেখানে মাত্র 3টা টেকনোলজি আছে, ইলেকট্রিক্যালের আছে, হ্যাঁ, সিভিল আছে, মেকানিক্যাল আছে, এবং এই কোর্সটা ডিউরেশন আছে 1 বছর। এরপরে বলছে ডিপ্লোমা ইন ভোকেশনাল এডুকেশন, এটা এইরকম এখানে 8টা টেকনোলজি আছে, যেটা বগুড়ায় অবস্থিত, এবং সেখানেও এটা 1 বছরের কোর্স। এছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আছে 34টা টেকনোলজির উপর 4 বছরের কোর্স। ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং আছে, ডিপ্লোমা ইন এগ্রিকালচার, ডিপ্লোমা ইন ফিশারিজ, ডিপ্লোমা ইন ফরেস্ট্রি মানে একটু ডিপ্লোমা ইন ফরেস্ট্রি আছে, আবার ডিপ্লোমা ইন ফিশারিজ আছে 3 বছরের কোর্স, আবার ডিপ্লোমা ইন ফরেস্ট্রি আছে কিন্তু 2 বছরের কোর্স। এর বাইরে আবার ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং তো বলেছি, এখানে ডিপ্লোমা ইন মেডিকেল আল্ট্রাসাউন্ড এইটা একটা আছে, এটা একটাই কোর্স, এখানে কিন্তু এমবিবিএস পাস করে সেই কোর্সটা আবার করে, এটাও 1 বছরের কোর্স। ডিপ্লোমা ইন এনিম্যাল হেলথ এর উপরে আছে, এইচএসসি বিএম আছে, এইচএসসি ভোকেশনাল আছে। সো আমরা এই যে ফর্মাল ট্রেডিশনাল টিবেট কোর্স, এটা কিন্তু ট্রেডিশনাল কোর্স বলছি, এটা সিবিটি না কিন্তু। হ্যাঁ, সুতরাং এই ফর্মাল ট্রেডিশনাল কোর্স কি কি আছে আমরা এখানে লিস্ট আছে, এটা আমরা দেখতে পারি। হ্যাঁ, এর বাইরে এসএসসি ভোকেশনাল, দাখিল ভোকেশনাল আছে, সার্টিফিকেট ইন মেরিন ট্রেড ইত্যাদি। তো আমরা এরপরে দেখি যে ফর্মাল এনটিপিকিউএফ কোর্স, তাহলে ফর্মাল এনটিপিকিউএফ কোর্স কি কি আছে, এটা সেক্টর ওয়াইজ আমি একটু আগে বলেছিলাম যে 12টা সেক্টরের বিষয় আমরা মেনশন করেছিলাম। সেইখানে এখানে কি দেখাচ্ছি, আচ্ছা এখানে আমি সংক্ষিপ্ত বলি যে ওই পেজ নাম্বার যেটা 45 সেখান থেকে আমরা দেখে নেব। সেখানে আমরা
এখানে বলেছি অ্যাগ্রো ফুড সেক্টরে আছে, বেকিং এর উপরে আছে, ফুড প্রসেসিং এর উপর আছে, ফুড প্যাকেজিং এর উপরে আছে, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং এর উপরে আছে ইত্যাদি। এন্ড সিমিলারলি এখানে 13টা কোর্স আছে। ট্যুরিজমের উপরে এরকম 9টা কোর্স আছে, যেগুলো লেভেল 1 2 3 4। হ্যাঁ, এখানে মেনশন করা আছে কোন জায়গায় কোনটা আছে 1 2 3 4, কোনটা আছে 1 আছে, কোনটা 2 আছে, কোনটা 4টা লেভেল পর্যন্ত আছে। 4টার উপরে 5টাও দুই একটা জায়গায় আছে, যেমন ইনফরমেশন টেকনোলজির উপরে 1 2 3 4 5 পর্যন্ত ডিজাইন করা আছে, যদিও 5 পর্যন্ত এখন আমাদের কোনো সার্টিফিকেশন হয় নাই। সিরামিক সেক্টরে এরকম আছে, আমাদের 6টা এরকম আছে, 5টা আছে, 5টা, এবং সেটা 1 2 3 5 দেখা যাচ্ছে, 4 নাই। লেদার সেক্টর আছে, লাইট ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে ট্রান্সপোর্ট এর উপরে আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টরে আছে। হ্যাঁ, এখানে ইনফরমাল সেক্টর বলতে বোঝাচ্ছে যেমন বিউটি কেয়ার, তারপরে ব্লক বাটিক, সোলার, ইলেকট্রিক্যাল সিস্টেম, হ্যাঁ, টেইলরিং সিস্টেম আছে, তারপরে আছে এমব্রয়ডারির ব্যাপার আছে, টেলিভিশন আছে, তারপরে জুট ব্যাগ, হ্যাঁ, ইত্যাদি। তার মানে ওই সেক্টরগুলোর মধ্যে যেটা না আসে সেটাকে আমরা বেশ কিছু ইনফরমাল সেক্টর এখানে মেনশন করেছে। পোল্ট্রি আছে, মানে 21টা এখানে আছে, ড্রাইভিং সহ। তারপরে আছে ফার্নিচার সেক্টরেও এখানে 4টা আছে, এগুলো লেভেল 1 থেকে 4 পর্যন্ত আছে। তারপরে আছে আরএমজি এবং টেক্সটাইল সেক্টর। আরএমজি একটা বড় সেক্টর, এখানে 32টা আমাদের অকুপেশন আছে। এগুলোকে কিন্তু আমরা কিন্তু এই লেভেলে কিন্তু ট্রেড বলি না, এটাকে কিন্তু বলি অকুপেশন। এটা একটু খেয়াল করতে হবে। এই যে আমাদের ট্রেডিশনাল সিস্টেমে বলছে ট্রেড, আর আমরা সিবিটি সিস্টেমে যখন যাচ্ছি, এনটিপিকিউএফ এর সিবিটি সিস্টেমে বলছি অকুপেশন। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, অকুপেশন। তাহলে এখানে কয়টা আছে? 32টা অকুপেশন আছে আরএমজির ক্ষেত্রে। সুইং মেশিন অপারেশন, তারপরে সার্কুলার নিটিং মেশিন অপারেশন, তারপরে এখানে ফ্যাশন ডিজাইন এন্ড এন্টারপ্রেনারশিপ, এইগুলো বিভিন্ন অকুপেশন। একাধিক অকুপেশনের উপরে আমাদের এইরকম এনটিপিকিউএফ এর 12টা সেক্টর আমরা বলেছি, সেইগুলো আছে। কনস্ট্রাকশন সেক্টর আছে, জুট সেক্টর আছে, এবং পরবর্তীতে যেটা আমরা বলছি সেটা হলো ট্রেইনার, অ্যাসেসর এন্ড ইমপ্লিমেন্টার। এখানে কিন্তু ট্রেইনার, অ্যাসেসর এন্ড ইমপ্লিমেন্টার, সেই জায়গাটা কিন্তু ট্রেইনারের ক্ষেত্রে আমরা যেটা বলছি লেভেল 4, মাস্টার ট্রেইনারের ক্ষেত্রে আমরা বলছি লেভেল 5, আর ইমপ্লিমেন্টার যেটা সেটা হলো লেভেল 6। এটা কোনটা কোন লেভেল সেটা কিন্তু জানতে হবে। আমরা লেভেল 4 একটা বলেছি ট্রেইনার হিসাবে, কিন্তু যখন আমি মাস্টার ট্রেইনার হতে যাই তখন সেটা হবে লেভেল 5। আর যদি আমরা ইমপ্লিমেন্টার, যারা নিজেরাই এন্টারপ্রেনর, হ্যাঁ, সেক্ষেত্রে তাদের ইমপ্লিমেন্টার হিসেবে বলছে, তাদের ক্ষেত্রে 6। এখনো পর্যন্ত 5 এবং 6 এর কোনো কোর্স আমাদের বিটিবির আওতায় বা এনটিপি এর আওতায় এখনো শুরু হয় নাই, বাট কোর্স ডিজাইন হয়েছে অলরেডি 5। আমরা যদি 4 কমপ্লিট করি তাহলে ফিউচারে আমরা 5 করার টার্গেট রাখি। এই হলো মোটামুটি সেক্টর ওয়াইজ অকুপেশন বিগুলোর নাম আমরা বললাম। আমরা এই জায়গায় একটা ইম্পর্টেন্ট কথা বলে থাকি, যে কথাটা আমরা একটু আগে বললাম, যে এখানে দেখি একটা, এই ছবিটা হলো কত নাম্বার পেজ? 113 নাম্বার, না সরি 52, তাহলে 53 নাম্বার পেজটা ইম্পর্টেন্ট পেজ। হ্যাঁ, 53। এর আগে আমরা কোন পেজগুলোর কথা বলেছিলাম ইম্পর্টেন্ট? আর হলো এর আগে যেটা আমরা এই যে আরপিএল এর কথা আমরা জেনেছি 37, এটা একটা ইম্পর্টেন্ট পেজ। আর একটা পেজ আমরা লিখি 34, এই পেজটা পড়তে হবে। আর একটার মধ্যে এখানে আছে, আমি পরবর্তীতে আরো কিছু এইভাবে মেনশন করে দেবো যে পেজগুলো গো থ্রু করতে হবে ডিটেইল। তাহলে আমরা 32, 33, 34, 35 এটা পড়বো, লিখে নেই। 32, 33, 34, 35, তারপরে 37, 53, আর তারপরে আমরা বললাম 53।
হ্যাঁ 53, ঠিক আছে। 53-তে ওই বিষয়টাই কিন্তু মেনশন করেছে। ওই বিষয় বলতে কি, এখানে আমরা একটু দেখে, এই যে trainer must be certified in on higher NTPQF skills level qualification। এখানে লিখছে ট্রেনার্স, মাঝখানে দেখি ট্রেনার্স, অ্যাসেসর্স এন্ড ইমপ্লিমেন্টার্স কোয়ালিফিকেশন। তাহলে আমরা এইটা থেকে শুরু করি। এই যে এখানে ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন CBTA methodology level 4 in 12 unit of competency। UOC তে বোঝায় ইউনিট অফ কম্পিটেন্সি। তাহলে ট্রেনারকে কি করতে হবে? 12টা ইউনিট। হ্যাঁ, কিন্তু শুধু 12টা ইউনিট না, তার সঙ্গে আরো একটা জিনিস খেয়াল রাখতে হবে, অ্যাটলিস্ট একটা স্কিল সার্টিফিকেট তার থাকতে হবে। এই যে ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন অন হায়ার ইন্টারমিডিয়েট স্কিল লেভেল কোয়ালিফিকেশন। তাহলে একটা ট্রেনার হতে গেলে ট্রেনার হতে গেলে এখানে দুটো বিষয় আসছে। ট্রেনার হতে গেলে মিনিমাম একটা স্কিল লেভেল থাকতে হবে, তার সঙ্গে 12টা ইউনিটের উপরে তার সার্টিফাইড হতে হবে। ক্লিয়ার হচ্ছে? আমার জিজ্ঞাসা করে যে ট্রেনারের ক্ষেত্রে কি করতে হবে, তাহলে ট্রেনারের ক্ষেত্রে অবশ্যই একটা স্কিল লেভেল থাকতে হবে এবং তার সঙ্গে 12টা ইউনিট অফ কম্পিটেন্সির এই সার্টিফিকেশন হলেই সে ট্রেনার হতে পারবে। অর্থাৎ আমি যে এখন ট্রেনিং দিচ্ছি, আমার কিন্তু এই সার্টিফিকেট আছে, আমার স্কিল সার্টিফিকেটও আছে, আর আমার এই মেথডোলজি লেভেল 4 এর সার্টিফিকেশন আছে বিধায় কিন্তু আমি ট্রেনিং দিতে পারছি। স্যার আমরা তো 12টা করতেছি, তাহলে ওই যে স্কিলটা বলতে স্কিল একটা, মিনিমাম একটা স্কিল, মিনিমাম একটা লেভেল স্কিল লেভেল থাকতে হবে। স্পেসিফিক যে কোনো একটা স্কিল, যে কোনো জায়গায়, মানে কম্পিউটার অপারেশন হোক, SM এর উপরে, এখানে যে 12টা সেক্টর বললাম না, এখানে যে কোনো একটা অকুপেশনের উপরে মিনিমাম লেভেল 1 থাকলেই তাহলে, এবং তার সঙ্গে যদি 12টা ইউনিট কমপ্লিট করতে পারি, তাহলে আমরা ট্রেনার হিসেবে কাজ করতে পারবো। বোঝা গেছে? যদি পরীক্ষায় যদি আসে যে ট্রেনারের যোগ্যতা কি, ট্রেনার হওয়ার যোগ্যতা কি, তাহলে বলতে হবে স্কিল আর 12টা স্কিলের উপর। হ্যাঁ, ট্রেনিং। ওকে, ঠিক আছে। এখন যদি স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ স্যার লেভেল 1 করা থাকলে আর এই কয়টা 12টা সিভিল কমপ্লিট থাকলে আমি ট্রেনার হতে পারবো, কিন্তু স্যার আমার যদি লেভেল 1 করা থাকে কম্পিউটারে বা IT সাপোর্টে, এখন আমার যদি অন্য একটা বিষয় করা থাকে, সেই ক্ষেত্রে আমি কোন বিষয়ের ট্রেনার না, বা কোন বিষয়ে অ্যাসেসমেন্ট নিতে পারবো? ইনফ্যাক্ট এখানে কিন্তু পরিষ্কার করে বলা হচ্ছে যে আমার এখানে কিন্তু আরেকটু, যদিও আমি বলছি যে মিনিমাম একটা, কিন্তু আসলে কিন্তু আরেকটু পরিষ্কার করে যদি বুঝি, ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন ওয়ান হায়ার ইন্টারভিউ স্কিল লেভেল কোয়ালিফিকেশন। অর্থাৎ সে যদি লেভেল 1 এর যদি ট্রেনার হতে চায়, তাকে তার লেভেল 2 সার্টিফিকেশন থাকতে হবে। কম্পিউটার অপারেশনের উপর 2 যদি আমি কম্পিউটার অপারেশনের ট্রেনার হতে চাই, তাহলে আমাকে লেভেল 2 থেকে, এখানে বলছে যে অন হায়ার, কিন্তু আমরা আলটিমেটলি অ্যাপ্লাই করে যে মিনিমাম একটা লেভেল 1 থাকলে এবং লেভেল 4 কমপ্লিট করা থাকলেই তবে সে ট্রেনার হতে পারে, এটা আমরা বলছি। বাট এই ডিজাইনে দেখা যায় ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন অন হায়ার ইন্টারভিউ স্কিল। তাহলে অন হায়ার বলতে কিন্তু আসলে একটা উপরে থাকে, তো আমরা সেটা মেনশন না করলেও চলবে, যেমন অন স্কিল, অন হায়ার স্কিল, ঠিক আছে, আমি অন স্কিল কনসিডার করলেও চলবে, ঠিক আছে। লেভেল 1 সাধারণত লেভেল 1 এর ট্রেনিং দেওয়ার জন্য লেভেল 2 লাগে। আর যদি আমি এই যে ট্রেনিং করাচ্ছি এই ধরনের ট্রেনার, মানে দ্যাট ইজ CBT এর উপরে যদি আমি ট্রেনিং করাইতে চাই, তাহলে লেভেল 1 থাকলেই হবে। আমি দুটো ব্যাপার কিন্তু এখানে আসছে। আমি যদি স্কিল লেভেলে ট্রেনার হতে চাই, তাহলে বেসিক্যালি আমাকে মিনিমাম লেভেল একটা হায়ার লেভেল আমার থাকতে হবে। এখানে একটা হায়ার লেভেল বলার কারণ আছে, কোনো অকুপেশন সেখানে লেভেল 1 হয় না, তার শুরুই হয় লেভেল 2 দিয়ে। তাহলে লেভেল 2 যদি হয়, তাহলে তাকে লেভেল 3 অর্জন করতে হবে, তারপরে এই 12টা ইউনিট কমপ্লিট করতে হবে, দেন সে লেভেল 2 এর জন্য ট্রেনার হতে পারে। একই কথা, মানে যে স্কিল কোর্সে আমি ট্রেনার হব, সেই স্কিল কোর্সে আমাকে মিনিমাম একটা হায়ার কোর্স হায়ার থাকতে হবে, স্কিল কোর্স। বুঝাইতে পারছি কিনা?
জি স্যার, বুঝতে পারছি। স্যার আমি হ্যাঁ। যদি আইটি সাপোর্টের ট্রেনার হই, হ্যাঁ বাট আমার যদি এক্সট্রা আরো ইলেকট্রিক্যাল কাজ থাকে, আমি যদি পাশাপাশি ইলেকট্রিক্যালেরও লেভেল 2 পর্যন্ত শেষ করলাম, তাহলে কি আমি অটোমেটিক্যালি কি, যেহেতু আমি একবার ট্রেনার হয়ে গেছি, হ্যাঁ তাহলে কি হ্যাঁ অটোমেটিক্যালি ইলেকট্রিক্যালের ট্রেনার হয়ে যাব না আলাদা শিওর কিছু? শিওর না, সেই ক্ষেত্রে আর লাগবে না। ট্রেনারের এই 12টা ইউনিট থাকলে সবগুলো অকুপেশনের উপরে সে ট্রেনিং প্রোভাইড করতে পারবে, প্রোভাইডেড ওই ট্রেনিং এর উপরে তার মিনিমাম একটা হায়ার স্কিল কমপ্লিট করা লেভেল থাকতে হবে। জি জি, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। জি। আর আর যদি শুধু এই যে যেমন সিবিটি এর উপরে ট্রেনিং দিতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু শুধু লেভেল 1 হয়ে ট্রেনার কোর্স কমপ্লিট করা যাবে, ট্রেনিং দেওয়া যাবে, দেয় সাধারণত। তবে বেস্ট হয় যদি আর লাগে না, মানে এই ট্রেনিং এর জন্য, মানে সিবিটি এর ট্রেনিং জন্য, মানে মেথড এই লেভেল 4 করার জন্য, তাহলে লেভেল 4 এর ট্রেনিং দেওয়ার জন্য কিন্তু লেভেল 4 পার করেই করতেছে। তবে এরপরে হয়তো আস্তে আস্তে লেভেল মাস্টার ট্রেনার হয়ে গেলে তখন হয়তো আবার একটু ডিসিশন কি চেঞ্জ করে, জানি না। এবার আসি, মাস্টার ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন সিবিটি অ্যান্ড এ methodology level 4 and 5 in 20 unit of competency। তাহলে 20 unit of competency মানে কি? 5 করতে হবে। 4 এর পর 5 যদি মাস্টার ট্রেনার হতে হয়, তাহলে ওই 12টা তো লাগবেই, তার সঙ্গে আরো 8 যোগ হয়ে, তার মানে হ্যাঁ, তার মানে এমন না যে ওই 12টা করা আছে তাহলে শুধু 8টা করলাম, তা কিন্তু তারা বলছে না। তারা বলতেছে যে পরীক্ষা যখন দিব তখন 20টারই দিতে হবে। মানে 4 করার পরও আবার 4 5 দুটাই একসাথে করতে হবে। হ্যাঁ, 4 5 একসঙ্গে করতে হবে। হ্যাঁ, লেভেল 4 হয়ে গেল না স্যার আচ্ছা, দেখা একটা যাক কোশ্চেন আপনার। আছে আমার। বলো। স্যার আমরা তো এখন লেভেল 4 করতেছি, মানে লেভেল 4 এর ট্রেনার এবং অ্যাসেসর পার্ট দুটোই করছি। স্যার আমার হলো লেভেল 1 একটা করা। তো স্যার যদি আমি লেভেল 4টা কম্পিটেন্ট করতে পারি, তাহলে স্যার আমি লেভেল 1 আমি যে সাবজেক্টের উপর করছি সেটার উপর কি ট্রেনার হব? স্যার যেহেতু বলা আছে ট্রেনার মাস্ট বি সার্টিফাইড ইন ওয়ান হায়ার এনটিভিকিউ স্কিল, আমি কি লেভেল 1 এর ট্রেনারটা হব না এর জন্য আমাকে লেভেল 2টাও দিতে হবে? মানে এখনো পর্যন্ত লেভেল 1 কমপ্লিট করে পরীক্ষা মানে ট্রেনার হচ্ছে, হ্যাঁ, সেখানে নিয়ে খুব একটা আপত্তি আসে নাই। বাট বেসিক্যালি যেটা বলা হচ্ছে, টুডে টুমরো যখন অনেক বেড়ে যাচ্ছে না আস্তে আস্তে, তখন তারা মানে বলছে যে না, একটা হায়ার লাগবে, অর্থাৎ লেভেল 2 হতে হবে। আমি লেভেল 2 করলে আমি লেভেল 1 এর ট্রেনিং দিতে পারবো, এটা তারা মেনশন করছে। তো স্যার তাহলে বলতে পারি স্যার লেভেল 1 আমরা যারা করে আছি, লেভেল 4 তো বর্তমানে করতেছি, তো আমাদের সেফেস্ট ওয়ে হলো লেভেল 2টা করে ফেলা। রাইট। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে আসি যে ইমপ্লিমেন্টার্স মাস্ট বি সার্টিফাইড ইন 6 ইউনিট অফ কম্পিটেন্সি উইথ অপশন অফ টেকিং 2 এডিশনাল ইউনিটস। তাহলে এখানে কিন্তু তারা বলছে যে ইমপ্লিমেন্টার কি হবে, তাহলে এখানে 6টা ইউনিট অফ কম্পিটেন্সি, হ্যাঁ, উইথ অপশন অফ টেকিং 2 এডিশনাল ইউনিটস, মানে 6টা তো তাকে কম্পালসারি করতেই হবে, তার সঙ্গে আরো 2টা অপশনাল রয়েছে। হ্যাঁ, অর্থাৎ একাধিক অপশনাল কোর্স আছে, ইউনিট আছে, তার মধ্যে থেকে বেসে যে কোনো 2টা সে নেবে। তাহলে 6 আর 2 8টা তার ইউনিট অফ কম্পিটেন্সি কমপ্লিট হলেই চলবে। বোঝা গেছে? স্যার যেটা বললাম মাস্টার ট্রেনার্সে, স্যার যেটা বললেন আমাদের তো লেভেল 4 করতেছি, এটাতে আমরা 12টা করতেছি। লেভেল 5 এর সাথে ওই এক্সামের সময় ওই 12টার সাথে আরো 8টা যোগ হয়ে পরীক্ষা হবে, টোটাল 20টা। ইমপ্লিমেন্ট মাস্টারে তাহলে স্যার ওই আগের বার থেকে কি কোনো প্রশ্ন আসবে না শুধু নতুন করেই? এটা এখনো অ্যাডাপ্টই হয় নাই, নতুন করে এটা আলাদাভাবে মেনশন করা আছে যে কোন 6টা। আমরা ওই যে সিএসটা যদি দেখি, সিএস এর মধ্যে এটা মেনশন করা আছে। আমরা শুরুতে কিন্তু দেখাইছিলাম 20টা 21টা ইউনিট অফ কম্পিটেন্স ওখানে দেওয়া আছে, তো সেইখান থেকে আমরা দেখতে পাবো ওখানে মেনশন করা আছে ইউনিট অফ। সুতরাং এখানে আমাদের আর বেশি কিছু দরকার নেই। এখানে ইমপ্লিমেন্টারের জন্য আসলে আসতে পারে, শুধু ট্রেনারের জন্য কোনটা দরকার, মাস্টার ট্রেনারের জন্য কোথায়। ট্রেনার্স নিড ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স, ট্রেনার তো ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকতেই হবে, সে কথাটা বলছে। অ্যাসেসর মাস্ট বি ফ্রম ইন্ডাস্ট্রি।
তাহলে অ্যাসেসর অর্গানাইজেশন, ইন্ডাস্ট্রি অবলিক অর্গানাইজেশন। তাহলে অ্যাসেসর হতে গেলে তাকে অবশ্যই ইন্ডাস্ট্রি থেকে, ইন্ডাস্ট্রির ইয়া না থাকলে তাকে অ্যাসেসর হিসেবে দিতে চাইবে না। অ্যাসেসর মাস্ট হ্যাভ SOA on 5 assessment and associate unit of competence। তাহলে তার মানে আমরা কিন্তু আমাদের এখানে ডিজাইনে দেখাইছে যে পাঁচটা ইউনিট অফ কোর্সের উপর হ্যাঁ তাকে স্যাটিসফাইড করাতে হবে, তাই তো? তো এখানে 5টা কি কি, যেমন 1 2 3 ইউনিট ছিল, তাই না? ইউনিট 1 2 3 আর তার সঙ্গে আমরা যুক্ত করেছি কি 10 আর 12 না 10 আর 12। হ্যাঁ, এই 5টা তাকে এখন কমপ্লিট করতেই হবে। হ্যাঁ, এই 5টার উপরে যদি সে কমপ্লিট করে তাহলে সে অ্যাসেসর হবে। এবং এইখানে একটা পয়েন্ট লিখে রাখো, SOA। এর ফুল মিনিং কি স্যার? মানে SOA স্যার এসও এর ফুল মিনিং কি? এটা হলো স্যাটিসফিকেশন অফ অ্যাচিভমেন্ট। স্যাটিসফ্যাকশন, তার মানে ওই কোর্সগুলো করলে ওইটার উপরে কিন্তু যে শুধুমাত্র অ্যাসেসর তার ওখানে লেখা থাকবে SOA। আমরা যদি এখানে পরীক্ষা দেই, এখনো যদি পরীক্ষা দেওয়ার পরে দেখা গেল যে ট্রেনারের যে ডেমোটা কমপ্লিট হয় নাই কিন্তু অ্যাসেসমেন্টের ডেমোটা কমপ্লিট হয়েছে, তাহলে কিন্তু আমার সার্টিফিকেটের উপরে লিখে দেবে SOA। তাকে কিন্তু NC4 লিখবে না। আমরা সার্টিফিকেটটা পাবো কিন্তু ন্যাশনাল সার্টিফিকেট লেভেল 4, তাহলে লেখা থাকবে NC4। তাহলে NC4 কার সার্টিফিকেটে বা তার কার্ডস, যেটা লাস্টে যে কার্ডসটা পাবো সেই কার্ডসে NC4 কার ক্ষেত্রে লেখা থাকবে, যে পুরোপুরি কমপ্লিট মানে কম্পিটেন্ট হয়েছে, অর্থাৎ 12টা ইউনিটে মানে সে রিটেন, স্কিল এবং ডেমনস্ট্রেশন কমপ্লিট হয়েছে, তার কার্ডসের মধ্যে লেখা থাকবে কি NC4। আবার দেখা গেল যে এখানে যারা অ্যাসেসমেন্ট দিতে আসছে তার মধ্যে সে রিটেনে পাস করছে, ডেমনস্ট্রেশনে দেখা গেল ওই অ্যাসেসমেন্ট পার্টটা সে কমপ্লিট করেছে কিন্তু ট্রেনার পার্টটা সে কম্পিটেন্ট হলো না, তাহলে কিন্তু তাকে SOA বলবে অন 5 অ্যাসেসমেন্ট। হ্যাঁ, আচ্ছা। আবার অন্যভাবে বলি, যারা শুধুমাত্র অ্যাসেসর হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু তাকে SOA লেখা থাকে। ঠিক আছে, এখানে একটা মোটামুটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। এখানে আসে আমাদের পরে কোয়ালিটি ইস্যু অফ টিবেট। আচ্ছা, আমাদের কি টাইম পার হয়ে যাচ্ছে? স্লোই গেলাম অনেক। আচ্ছা, তো 5 মিনিটের মধ্যে আমি 5 মিনিটের মধ্যে শেষ করব। কোয়ালিটি ইস্যু অফ টিবেট, কোয়ালিটি অ্যাসুরেন্স ম্যানুয়ালস, QAM, কোর্স অ্যাক্রিডিটেশন ডকুমেন্টস, CAD। আমরা এই বিষয় নিয়ে আশা করি নেক্সট ডেটে কথা বলবো। কোয়ালিটি